ইশরাক হচ্ছে জামাতের টাকা খাওয়া একজন অ্যাক্টিভিস্ট। বিএনপিকে জিয়াউর রহমানের বিএনপি বানানো সম্ভব না। বিএনপিতেই সবচেয়ে বেশি রাজাকারের আছে। যে সকল জায়গায় এতদিন বিএনপি শক্তিশালী ছিল সে সকল জায়গায় জামাতে জিতেছে। জামাতের দরজায় করা নাড়বে, তারপর যখন দেখবে যে জামাত দরজা খুলতেছে না তখন পাশের বাড়ি এনসিপিতে চলে যাবে। একজন মুরব্বী মানুষ ডাক্তার শফিক, ওনাকে আপনি মানে মকারি করে বলেন শফিক ডাক্তার। বাংলাদেশে প্রাকৃতিক বা মানব সৃষ্ট যে কোনো দুর্যোগ হলে আপসাপ জামাতের ভোট বেড়ে যাবে। আজকে যদি সর্বমিত চাকমা জামাতে যোগ দিতে চায়, জামাত তাকে কোন পোস্টে দিবে? জামাত জোট প্রায় 3.25 কোটি ভোট পেয়েছে, রাজাকাররা নির্বাচনে হেরেছে। তাদের এটাও মনে রাখা উচিত তারা 3.25 কোটি রাজাকারের সাথে আছে। দর্শক, ফয়েজের ডায়েরিতে স্বাগত। আজকে পডকাস্টে কথা বলবেন বাংলাদেশের বর্তমান খুবই আলোচিত এবং পরিচিত মুখ রাজনীতি বিশ্লেষক মোহাম্মদ ইশরাক ভাই। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ আমাকে দাওয়াত দেওয়ার জন্য। আচ্ছা, আমরা যে এই নতুন একটি বাংলাদেশ পেলাম, ইন্টারিম সরকার সুন্দর একটি ইলেকশন উপহার দিল। এই ইলেকশনের মধ্য দিয়ে আমরা নতুন আরেকটি সরকার পেলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী সরকার, বিএনপি। তো তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তো আপনার কাছে কি মনে হচ্ছে যে মানে আমাদের দেশ, আমরা যে স্বপ্ন নিয়ে জুলাই বিপ্লবটা ঘটিয়েছি, তারুণ্যের ভেতরে যে স্বপ্নটা লালন করছে সবাই, এবং বাংলাদেশের মানুষের মধ্যে নতুন একটি স্বপ্ন উদ্গ্রীব হয়েছে, সেটা তারেক রহমান কতটুকু এর প্রতিফলন ঘটাতে পারবে বলে মনে করেন? এবং বর্তমান নির্বাচন পরবর্তী সময়ে তারেক রহমানের যে তার পদক্ষেপগুলো আছে বাংলাদেশকে সাজানোর জন্য, তিনি কতটুকু এর প্রতিফলন ঘটাতে সফল হবেন বলে আপনি মনে করেন? দেখেন, নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলো এবং নির্বাচনে যে প্রার্থীরা থাকেন, রাজনীতিবিদরা থাকেন, তারা অনেক রকম প্রতিশ্রুতি দেন। কিন্তু এই প্রতিশ্রুতিগুলো সবগুলো বাস্তবায়ন করা সম্ভব না, সেটা ভোটাররাও কম বেশি বোঝেন এবং রাজনীতিবিদরাও সেটা জানেন। তারপরও তারা এই প্রতিশ্রুতিগুলো দেন। তো স্বাভাবিকভাবেই আপনার প্রত্যাশার জায়গাতে আমাদের একটু সচেতন থাকাটাই ভালো। এতে করে আমাদের হতাশ হওয়ার সুযোগটা একটু কমে আসবে। একজন ব্যক্তি দিয়ে বা ব্যক্তির সদিচ্ছার উপরে খুব কমই আপনার রাষ্ট্র কিভাবে চলবে, একটা শাসন আমল কিরকম হবে সেটা নির্ভর করে। কাজেই ব্যক্তি তারেক রহমান ওনার সদিচ্ছা আছে কি নাই, বা উনি আসলে কিরকম দেশ গঠন করতে চান, সেটা নিয়ে আমরা অনেক আলোচনা বর্তমানে দেখছি এবং অনেকে মনে করছেন বা বলার চেষ্টা করছেন যে উনি লন্ডনে এতগুলো বছর থেকে এক ধরনের ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে গেছেন। উনি অভিজ্ঞতায় আরো বিভিন্ন বিষয়ে অনেক পরিপক্ক হয়েছেন, ফলে এবার তাহলে ওনার শাসনামলে আমরা ভালো কিছু দেখব। এই যে বয়ান, এই বয়ানে দুটা সমস্যা আছে। আচ্ছা, 1 নম্বর বয়ান হচ্ছে, এই বয়ানে একটা হিডেন বা ইমপ্লিসিট অ্যাজাম্পশন হচ্ছে অতীতে তারেক রহমান খারাপ ছিলেন। অর্থাৎ প্রথম আলো এবং ডেইলি স্টার তারেক রহমানের যে ক্যারিকাচারটা নির্মাণ করেছিল, যেই ক্যারিকাচারটা ভাঙতে আমরা 17 বছর, কেউ 15 বছর, কেউ 14 বছর, কেউ 12 বছর, মানে যে যখন বুঝতে পেরেছে বিষয়টা, আমরা স্ট্রাগল করেছি। সেই ক্যারিকাচারটা এখনো জনমানসে খুবই স্ট্রং এবং সেটার উপর ভিত্তি করেই বলছে যে আচ্ছা, উনি আর আগের মতো নাই। তাহলে এখানে প্রথম প্রবলেমটা হচ্ছে যে ফ্যাসিস্ট যে বয়ানটা আছে তারেক রহমান সম্পর্কে, সেই বয়ানটা থেকে আমরা এখনো বের হতে পারিনি। এবং দুর্ভাগ্যজনকভাবে নির্বাচনী রাজনীতির এবং রাজনৈতিক প্রতিপক্ষের সাথে আমাদের যে সম্পর্ক, যে রকম রেটরিক, সেইটার কারণেই আমরা দেখলাম যে ফ্যাসিস্ট বয়ান পুনরুৎপাদনে বিপ্লব পরবর্তী সময়ে সকল রাজনৈতিক পক্ষই অংশ নিল। আচ্ছা, জামাত সম্পর্কে যে সকল ফ্যাসিস্ট বয়ান ছিল সেগুলো বিএনপি পুনরুৎপাদন করেছে। বিএনপি সম্পর্কে যে সকল ফ্যাসিস্ট বয়ান ছিল সেই সকল বয়ান জামাত পুনরুৎপাদন করেছে। তো এইটা হচ্ছে একটা দিক, যে তারেক রহমানের ট্রান্সফরমেশন সম্পর্কে। 2 নম্বর দিকটা হচ্ছে যে আমরা আবারও সেই ব্যক্তি কেন্দ্রিকতার জামানায় প্রবেশ করলাম। এতদিন ছিল যে সবাই খারাপ কিন্তু হাসিনা ভালো, এবং হাসিনার কোনো দোষ নেই, হাসিনাকে কেউ ভুল বোঝাচ্ছে। এই যে রাস্তাঘাটে থেকে শুরু করে বিভিন্ন জায়গায়
আওয়ামী লীগের প্রতিটা স্তরে আচ্ছা। যেই অপকর্ম, যেই গ্রস হিউম্যান রাইটস ভায়োলেশন, যেই দুর্নীতি আমরা দেখছি, ক্ষমতার অপব্যবহার আমরা দেখছি, আমরা ক্ষমতার দাপট দেখছি, সেটা আসলে হাসিনা হয় জানে না, না হলে সে কন্ট্রোল করতে পারছে না, সে আসলে ভালো, অথবা তার পার্শ্ববর্তী মানে আশপাশে যারা আছে তাকে ভুল বোঝায়। হ্যাঁ ওটাই। হ্যাঁ। তো আমরা আবারও সেই ব্যক্তি কেন্দ্রিকতার জায়গায় প্রবেশ করলাম, যে ভাবখানা এমন যেন এই বিষয়গুলো একটা ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে, এবং এই জন্য আমরা খুব খুঁজতে যাই যে আসলে ওই যে ব্যক্তিটা ভালো কি খারাপ। আচ্ছা তো অ্যাজ ইফ হচ্ছে ব্যক্তিটা ভালো হলেই সবকিছু ভালো হবে, আর ব্যক্তিটা খারাপ হলে সবকিছু খারাপ হবে। আচ্ছা। এখন এটা সমস্যা হচ্ছে আসলে কোনো ব্যক্তি ভালো কি খারাপ এটা তো দেখে বোঝার কোনো উপায় নাই। আমরা কেউ অন্তর্যামী না, অন্তর্যামী একমাত্র আল্লাহ, যে কারণে কে মুনাফিক আর কে মুনাফিক না এটাও আমরা বলতে পারি না। কারণ নিফাক অর্থাৎ মুখে ইমানের কথা বলে কিন্তু অন্তরে তার ইমান নাই, এরকম ব্যক্তি নবীজির সময় যারা ছিলেন সেটা নবীজি জানতেন, কারণ আল্লাহ নবীজিকে জানিয়ে দিয়েছিলেন। নবীজির পরে আমরা কিন্তু আর কাউকে মুনাফিক বলতে পারি না, কারণ এখন তো আর ওহী নাজিল হয় না, ওহী তো বন্ধ হয়ে গেছে। তো এখন ওই অর্থে নিফাক অর্থে আমরা কিন্তু কাউকে আর মুনাফিক বলতে পারি না। তেমনি একইভাবে আমরা কাউকে দেখে বলতে পারি না যে সেই ব্যক্তিটা ভালো কি খারাপ। সালমান এফ রহমান, তার কিন্তু বিরাট লম্বা দাড়ি আছে, হ্যাঁ, অনেকে তাকে দরবেশ নামে ডাকে, খুবই উজ্জ্বল নুরানি চেহারা, আহলে হাদিস আন্দোলনের সাথেও সে যুক্ত। তো তাহলে সালমান এফ রহমান ভালো ব্যক্তি না খারাপ ব্যক্তি? ইভেন শেখ হাসিনার আমলে আমরা এটাও দেখেছি যে ইলিয়াস আলী যখন গুম হওয়ার পরে তার পরিবার থেকে তার স্ত্রী বা সন্তানেরা যখন শেখ হাসিনার সাথে দেখা করতে গেছে, সে গুম করেছে, গুম করে অলরেডি তাকে খুন করেও ফেলেছে সম্ভবত, কিন্তু কান্না করেছে, কেঁদেছে, সে সমবেদিত হয়েছে, মেয়েকে সমবেদনা জানাচ্ছে। এখন কেউ ভালো কি খারাপ এটা আসলে ওইভাবে দেখে বোঝার উপায় নাই। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ব্যক্তির ভালো মন্দ দিয়ে পলিটিক্যাল সিস্টেম আসলে ফাংশন করে না। আমরা যখন কোনো একটা পলিটিক্যাল সিস্টেম ডিজাইন করি, এই সিস্টেমটা ডিজাইন করাই হয় এইটা ভেবে যে ব্যক্তি সবাই হচ্ছে হয় খারাপ না হয় ভালো, সুযোগের অভাবে সৎ। জামাতকে আপনি এই ক্যাটাগরিতে কোন জায়গায় ফেলবেন? আমি সেখানে পড়ে যাচ্ছি। আচ্ছা। আমরা ধরেই নিচ্ছি যে হয় তারা খারাপ না হয় সুযোগের অভাবে সৎ। আচ্ছা। কাজেই আমরা সিস্টেমটা ডিজাইন করি বা করতে চেষ্টা করি এমন ভাবে যেন ব্যক্তি খারাপ হলেও সিস্টেমটা ঠিক মতো ফাংশন করে। এ কারণে আমরা আমেরিকায় দেখছি ট্রাম্প ওখানে প্রেসিডেন্ট হয়েছে, কিন্তু তারপর ট্রাম্প অনেক কিছু করতে পারছে না, কারণ আমেরিকান সিস্টেমে চেক অ্যান্ড ব্যালেন্স সেটাকে এমনভাবে ড্র করা আছে যেন কোনো একক ব্যক্তি বা সরকারের কোনো একক অঙ্গের উপর অনেক বেশি ক্ষমতা না থাকে, যার ফলে কোনো একটা ব্যক্তি বা কোনো একটা অর্গান সে চাইলেও স্বেচ্ছাচারী হতে পারে না। এখন আমাদের দেশে চেক অ্যান্ড ব্যালেন্সটা সেভাবে নাই, তো ব্যক্তির উপর অনেক কিছু নির্ভর করে, কিন্তু তারপরও ব্যক্তি চাইলেই সকল সিদ্ধান্ত নিতে পারে না, এমনকি তার ইচ্ছা আকাঙ্ক্ষা ভালো হলেও। কিরকম? ব্যক্তিকে সবসময় পলিটিক্যাল কনস্ট্রেন্টস এর মধ্যেই পরিচালিত হতে হয়। যেমন ধরেন, অনেকে বলছেন একটা হতাশা আছে যে এই বিএনপি জিয়াউর রহমানের বিএনপি না, এই ধরনের একটা ন্যারেটিভ বাজারে আছে, এবং তারা বলতে চাচ্ছেন যে বিএনপি জিয়ার আদর্শ থেকে দূরে সরে গেছেন, এবং অনেকে পয়েন্ট আউট করছেন, আমরা নিজেরাও দেখছি যে শাহবাগ বিএনপির উপর ভর করেছে। তাদের একটা সুপ্ত প্রত্যাশা আছে যে বিএনপি তারেক রহমানের অধীনে আবারও জিয়াউর রহমানের আদর্শে ফিরে আসবে এবং শাহবাগকে প্রত্যাখ্যান করবে। এখানে আমার একটা কথা বলতে হচ্ছে আপনাকে, সেটা হলো যে আমরা গত 16টা বছর দেখেছি আওয়ামী লীগের তরফ থেকে যখন বারবার বলা হয়েছে, নানা পর্যায়ে নেতারা বলছে যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন রাজাকার, তখন সুর মিলিয়ে কিন্তু শাহবাগও বলছে যে মানে জিয়া রাজাকার। কিন্তু কি এমন হইল যে বিএনপি যখন নির্বাচিত হলো, শাহবাগ এরা মানে টিএসসিতে আনন্দ উল্লাস করছে, এবং এর পেছনে নেপথ্যে কারণগুলো কি হইতে পারে? কেন হঠাৎ করে কি হয়েছে সেটা তো খুবই স্পষ্ট, বিপ্লব হয়েছে একটা, যার ফলে আওয়ামী লীগ বিলীন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো এরপর যেই সবচেয়ে ভালো অল্টারনেটিভ হিসেবে তাদের কাছে বিএনপি ধরা দিয়েছে, এটা তো প্রত্যাশিত ছিল, এটা স্বাভাবিক ছিল, এখানে অবাক হওয়ার তো কিছু নেই।
তো ওইটা নিয়ে আমাদের অত বেশি মাথা ঘামাতে হবে না। আচ্ছা। কিন্তু আমি যে জিনিসটা বলছি হুম। যে এই যে মানুষের বা অনেকের প্রত্যাশা আছে হ্যাঁ হ্যাঁ যে তারেক রহমান বিএনপিকে আবার জিয়াউর রহমানের যে ট্র্যাক সেই ট্র্যাকে ফেরত আনবেন, আচ্ছা কিন্তু তারেক রহমান এটা করতে পারবেন না বাস্তবতার কারণে। উনি চাইলেও পারবেন না। ওকে কেন উনি সেটা পারবেন না? আপনি ভোটের মাঠের অ্যানালাইসিস করেন, তাহলে আপনি বুঝবেন কেন তারেক রহমানের পক্ষে আর বিএনপিকে জিয়াউর রহমানের বিএনপি বানানো সম্ভব না। এবং জিয়াউর রহমান উনি যে পদক্ষেপগুলো নিয়েছিলেন সেই পদক্ষেপগুলো কতখানি ওনার অন্তরের আর কতখানি ওনার যে পলিটিক্যাল রিয়েলিটি সেইটার প্রতি রেসপন্স করা, সেটা নিয়েও আলোচনা হতে পারে। যেমন জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলেন, তো ক্ষমতা তো উনি যদি দেশটা চালাতে চান, ক্ষমতা ধরে রাখতে চান, তাহলে উনি বুঝতে পারলেন যে একটা রাজনৈতিক দল গঠন করতে হবে, তা না হলে আইয়ুব খানের মতন ওখানে অবস্থা হবে। তো উনি একটা দল গঠন করলেন। উনি যখন রাজনৈতিক দল গঠনের দিকে গেলেন, খুব স্বাভাবিকভাবেই উনি আওয়ামী লীগের কোনো সাড়া পেলেন না, তারা তার দলে আসলো না। তাহলে কারা তার দলে আসবে? উনি তখন দেখলেন যে মাঠে আরেকটা মাত্র শক্তি আছে, যাদের গণভিত্তি আছে, যাদের জনসমর্থন আছে, যারা তার কাছে আসতে পারে। সেই দলটা হচ্ছে ৭১-এর পরাজিত শক্তি মুসলিম লীগ, যাদের একটা রিডেমশন দরকার। বিবিধ কারণে যারা বর্তমানে রাজনীতি করতে পারছে না, তারা অতীতে এমপি নির্বাচিত হয়েছে, হ্যাঁ, এমএলএ এমএনএ নির্বাচিত হয়েছে পাকিস্তানে, এবং তাদের গণভিত্তি আছে, এলাকায় পরিচিতি আছে। খুব দ্রুত তৃণমূলে নতুন একটা দলের বিস্তৃতি ঘটিয়ে ফেলা সম্ভব যদি তাদেরকে এই দলটাতে যোগ দেওয়ানো যায়। সাথে সাথে জিয়াউর রহমান তখন তাদেরকে দলে নিয়ে নিলেন। অনেকে বলেন যে জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি সেটা হচ্ছে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের দল। হ্যাঁ, এটা সত্য যে ৭১ সালে বিএনপি নামক কোনো দলের অস্তিত্ব না থাকলেও বিএনপিতে প্রচুর রণাঙ্গনের মুক্তিযোদ্ধা তারা যোগ দিয়েছিলেন। তবে এটাও সত্য একই সাথে বিএনপিতেই সবচেয়ে বেশি রাজাকাররা আছে, সবচেয়ে প্রথিতযশা রাজাকাররা তারা বিএনপিতে আছেন। মালেক মন্ত্রিসভা, যে কিন্তু আমরা তো জানি জামাতের মধ্যে রাজাকার আছে, মানে রাজাকার বলতে যেটা মিন করা হয় বর্তমান বাংলাদেশে, তাদের অর্থাৎ পাকিস্তানপন্থী, তাদের অনেকে জামাতে আছেন। কিন্তু সবচেয়ে প্রথিতযশা যেই পাকিস্তানপন্থী ব্যক্তিবর্গ, পাকিস্তানপন্থী রাজনীতিবিদ, তারা বিএনপি। কারণ জিয়াউর রহমানের হাত ধরে তারা রাজনীতিতে পুনর্বাসিত হয়েছেন, মুসলিম লীগের পতন ঘটেছে, মুসলিম লীগ বিএনপিতে বিলীন হয়ে গেছে। ১৯৭১ সালে যখন মালেক মন্ত্রিসভা গঠিত হয় পূর্ব পাকিস্তানে, সেই মালেক মন্ত্রিসভায় ২ জন মন্ত্রী জামাত ইসলামের ছিল, এটা আমরা জানি। আমরা যেটা জানি না, মালেক মন্ত্রিসভায় ২ জন মন্ত্রী বিএনপিরও ছিল, একজন চট্টগ্রামের, একজন ঢাকার। সালাউদ্দিন কাদের চৌধুরীর না, আব্বা? তো সোনারগাঁওর ওদিক থেকে একজন মন্ত্রী, একজন ছিলেন যিনি পরবর্তীতে সাংসদ হন বিএনপির টিকিটে। আচ্ছা, আরেকজন তো আমির খসরু মাহমুদ চৌধুরীর আব্বা মনে হয় সম্ভবত। না, আর একজন হচ্ছে অংশপ্র চৌধুরী। ও আচ্ছা আচ্ছা। এই ২ জন, একজন মন্ত্রী হয়েছেন জিয়াউর রহমানের ক্যাবিনেটে, আর একজন সাংসদ হয়েছেন। তো মুসলিম লীগ দলটা বিএনপিতে বিলীন হয়ে গেছে। তখন জিয়াউর রহমান যেটা দেখলেন যে তাকে এই যে ধারাটা ৭১-এর পর যারা রাজনীতি করতে পারছিল না তাদেরকে রাজনীতি ফিরিয়ে আনার মাধ্যমে উনি একটা রাজনৈতিক দল তৈরি করতে পারেন। তবে তাদের যদিও গণভিত্তি ছিল, কিন্তু সাংগঠনিক ক্ষমতা বা ঢাকাকে গণভিত্তিতে হচ্ছে বিভিন্ন আইল্যান্ডের মতন, যে একটা এলাকাতে তার জনপ্রিয়তা আছে, অমুক একটা এলাকাতে তার জনপ্রিয়তা আছে, আর একটা এলাকাতে একজনের জনপ্রিয়তা আছে। এই যে জনপ্রিয়তা সম্পন্ন বিভিন্ন ব্যক্তিবর্গকে একটা সুতায় গাঁথা, তাদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা, প্ল্যাটফর্মের একটা সংগঠক দরকার। এই ধরনের সংগঠক মুসলিম লীগে ওই অর্থে ছিল না। তো উনি সেটা আনার জন্য উনি তখন ন্যাপ ভাসানীর দ্বারস্থ হলেন। তো ন্যাপ ভাসানীর সংগঠকরা এই কেন্দ্রীয় নেতৃত্ব সরবরাহ করে জিয়াউর রহমানকে, আর মুসলিম লীগ জিয়াউর রহমানকে সরবরাহ করে তৃণমূল সমর্থন। তাহলে ন্যাপ ভাসানী এবং মুসলিম লীগ দুটো একীভূত হয় জিয়াউর রহমানের অধীনে, এবং তারপর যে দলটা গঠিত হয় সেটা হচ্ছে বিএনপি, এবং ন্যাপ ভাসানীর যে নির্বাচনী প্রতীক ধানের শীষ সেটা চলে আসলো বিএনপিতে। তো জিয়াউর রহমান যেই পথটাতে গিয়েছেন সেই পথটা ছাড়া জিয়াউর রহমানের সামনে খুব বেশি বিকল্প ছিল এমনটা বলে মনে হয় না। কারণ উনি চাইলেও ওই মুক্তিযুদ্ধের চেতনায় রাজনীতি করতে পারতেন না, কারণ মুক্তিযুদ্ধের চেতনায় যারা রাজনীতি করত তারা তো তার সাথে আসেনি। অনেক মুক্তিযোদ্ধা এসেছে, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনায় যারা রাজনীতি করে তারা আসেনি। এবং খেয়াল করে দেখবেন, যখন আমরা বলি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা অর্থ হচ্ছে আপনার
সেনাবাহিনীর যে সকল সদস্য মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছেন তাদের যে অংশটা তার একটা বড় অংশ বিএনপিতে এসেছে জিয়াউর রহমানের হাত ধরে। মুক্তিযোদ্ধাদের মধ্যে নানান ধরনের বিভাজন ছিল, নানান ধারা উপধারা ছিল। মুক্তিযুদ্ধের চেতনা বলতে যে জিনিসটা বোঝানো হয় সেটা হচ্ছে আপনার ছাত্র বা ছাত্রদেরকে কেন্দ্র করে যে ধারাটা ছিল সেই ধারাটা জিয়াউর রহমানের এখানে আসেনি। জিয়াউর রহমানের এখানে এসেছে আর্মি কেন্দ্রিক যে ধারাটা মূলত। কিন্তু বর্তমান বাংলাদেশে 2026 সালে আপনি যদি ভোটের মাঠের চিত্র অ্যানালাইসিস করেন তাহলে আমরা দেখছি যে যে সকল জায়গায় এতদিন বিএনপি শক্তিশালী ছিল সে সকল জায়গায় জামাত জিতেছে, আর যে সকল জায়গায় আওয়ামী লীগ শক্তিশালী ছিল যেখানে তাদের ভোট ব্যাংক আছে সে সকল জায়গায় বিএনপি জিতেছে। যেমন কয়েকটা যদি বলতেন। এর মধ্যে একটা হচ্ছে খুলনা 2 আসন। খুলনা 2 আসন এটা ঐতিহাসিকভাবে বিএনপির স্ট্রং জোন। 2001 সালে খালেদা জিয়া খুলনা 2 আসন থেকে নির্বাচন করেছেন। 2008 সালের ভরাডুবির নির্বাচনেও খুলনা 2-এ বিএনপি জয়ী হয়েছে এবং সেখানে বিএনপির প্রার্থী ছিলেন মঞ্জু, খুবই ক্লিন ইমেজের একজন ব্যক্তি, বিএনপির ওয়ান অফ দ্য মোস্ট ডিসেন্ট পারসনস। কিন্তু তারপরও উনি খুলনা 2-এ জামাতের প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন। আপনি খুলনা 3-এ দেখেন, সেখানে ঐতিহাসিকভাবে বিএনপি স্ট্রাগল করেছে, এটা ছিল আওয়ামী লীগের ঘাঁটি। খুলনা 3-এ বিএনপি জয়লাভ করেছে। আপনি ময়মনসিংহ বিভাগে দেখেন, ময়মনসিংহ বিভাগে জামাত ভোট পাবে এটা প্রত্যাশা করা কখনোই যায় নাই। আপনি ময়মনসিংহ 4 আসনটা দেখেন, ময়মনসিংহ 4 আসনে 1996 সালে জামাত আলাদাভাবে নির্বাচন করে 4000 ভোট পেয়েছিল। বিএনপি আলাদা ভোট করেছিল, জামাত আলাদা ভোট করেছিল, সেখানে জামাত 4000 ভোট পেয়েছিল। এবার জামাত 1,70,000 ভোট পেয়েছে, 7000 ভোটে হেরেছে। তাহলে এই যে 4000 থেকে আপনার 1,70,000 অর্থাৎ 1,66,000 অতিরিক্ত ভোট, এটা কোথা থেকে আসলো? হ্যাঁ, তরুণ ভোটার, নতুন ভোটার, সেখানে একটা উল্লম্ফন ঘটেছে, সেটা বুঝলাম। কিন্তু বিএনপির যে 1 লাখ ভোট ছিল সেই 1 লাখ ভোটের মধ্যে ধরেন মারা গেছে অনেকে, কিন্তু বাকি ভোটগুলো কোথায় গেল? বিএনপি 1,77,000 মতন ভোট পেয়ে জয়ী হয়েছে, কিন্তু ওটা তো বিএনপির একার ভোট না। ওখানে হয়তো বিএনপির পূর্বতন যে বেসটা ছিল, সমর্থক গোষ্ঠী ছিল, তার একটা অংশ আছে, কিন্তু পুরোটা নাই। পুরোটা নাই তার প্রমাণ হচ্ছিল জামাতের এত বিরাট পাওয়া। ওখানে আওয়ামী লীগের বিরাট ভোট ছিল, মানে হিন্দু ভোটার আছে প্রচুর, তারা বিএনপিকে ভোট দিয়েছে। এর ফলে বিএনপি 7000 ভোটে জয়ী হতে পেরেছে। এখন যারা তারেক রহমানকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করেছে, বিএনপিকে 2/3 উপর সংসদীয় আসন এনে দিয়েছে, তারেক রহমান কি তাদেরকে সন্তুষ্ট রাখবে? নাকি যারা তারেক রহমান যতই তাদের মতাদর্শকে সমর্থন করুক, তাদেরকে সাপোর্ট দিক, কিন্তু তারাও ভোটটা ওই দাঁড়িপাল্লাতেই দিবে, তাদেরকে তারেক রহমান সন্তুষ্ট রাখবে? কাজেই তারেক রহমান চাইলেও এখন আর উনি শাহবাগ থেকে বের হতে পারবেন না। আমরা বুঝতে পেরেছি। আমরা একটু অন্য প্রসঙ্গে ঢুকতে চাই, বিশেষ করে আপনার পার্সোনাল ব্যাপার নিয়ে। সেটা হলো যে ইশাক ভাই, আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনার নামটা বারবার দেখি যে নানা মানুষ আপনার ফ্যান ফলোয়ার আছে, নানা শ্রেণী পেশার, এবং বিশেষ করে অনেকের মানে জানতে চাওয়া যে মোহাম্মদ ইশাক আসলে কাদের পারপাস সার্ভ করে, সে কি জামাতের আর নাকি বিএনপির নাকি অন্য কিছু? কারণ আপনি যদি জামাতের পারপাস সার্ভ করেন তাইলে অনেকে আবার কনফিউশনের মধ্যে পড়ে যায় যে একজন মুরব্বী মানুষ ডাক্তার শফিক, ওনাকে আপনি মানে মকারি করে বলেন শফিক ডাক্তার, কিংবা উনি বাচ্চাদের ভিড়ে বাচ্চাদেরকে চুমু দিয়েছেন, এই জন্য আপনি এক ধরনের বিশেষণ দিয়ে ওনাকে ইয়া করেন। তো এইগুলো কেন? মানে আপনি তাইলে জামাতের যদি অ্যাক্টিভিস্ট হয়ে থাকেন তাহলে তো ডাক্তার শফিককে নিয়ে আপনি এভাবে করার কথা না। তো ফলে মানুষ কনফিউশনের মধ্যে পড়ে যায়। আবার অন দ্য আদার হ্যান্ড এই বিএনপির যারা আছে তারা বলে হচ্ছে যে ইশাক হচ্ছে জামাতের টাকা খাওয়া একজন অ্যাক্টিভিস্ট, নানা রকমের এই ধরনের কথাবার্তা আমরা শুনি। আসলে কি আপনি টাকা পয়সা নেন কিনা জামাত থেকে? টাকা পয়সা দিলে তো আসলে খারাপ হইতো না, মানে একটা কাজ যখন আপনি করবেন বা একটা যখন গালি খাবেন, আচ্ছা,
তো সেটা বিনিময়ে যদি কিছু মানে গালি যদি খাবই, মানে অপবাদ আর আপনি কেন দিবেন? আপনার হাসরের ময়দানে শুধু শুধু আপনি ঝামেলায় পড়বেন। এর চেয়ে বরং আমাকে টাকাটা হ্যাঁ। এনে দেন, আপনার অপবাদটা অন্তত সত্যি হোক, যেন ঝামেলা না পড়েন। হ্যাঁ। না, বাট সেরকম কোনো বিষয় না। এখানে বিষয়টা হচ্ছে আমাদেরকে আমাদের বিবেক দ্বারা পরিচালিত হতে হবে। আচ্ছা। যখন আমাদের কাছে যেটাকে সত্য, সঠিক বলে মনে হবে, আমরা তো সেটাই করব। তো ছোটবেলা থেকে আমাকে অনেকে বলতো যে, ইশরাক নিজে যা ভালো বুঝে সেটাই করে। তো আমি তখন সবসময় একটা উত্তর দিতাম, তো আমি যেটা খারাপ বুঝবো সেটা তো আর করব না। হুম। অবশ্য যেটা যে ভালো বুঝবো সেটাই তো করব। আচ্ছা। তো আপনার কাছে যদি মনে হয় যে আমি যেটা ভালো বুঝছি সেটা আসলে ভালো না, তাহলে সেটা আমাকে বোঝান। কিন্তু এটা কখনো এক্সপেক্ট কইরেন না যে আমি যেটা ভালো বুঝবো সেটা করব না। হুম, হুম। তো এটা তো সম্ভব না যে আমি যেটা ভালো বুঝবো সেটা না করে অন্য কিছু করব, খারাপ একটা কিছু করব। এখন জামাতের যে স্ট্রেংথটা আমি হুম। মনে করছি, আমি জানি না স্ট্রেংথটা কতদিন থাকবে, কতখানি থাকবে, আচ্ছা। যদি তারা আসলেই হৃষ্টপুষ্ট বড় হয়ে উঠতে পারে। হুম, 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 হুম। সেটা হচ্ছে আপনি জামাতের বিবিধ সমালোচনা করেও হুম। জামাতের যে ইকোসিস্টেম আছে সেই ইকোসিস্টেমের ওকে। অ্যাক্সেস পাবেন। হুম। সেখানে আপনি কিছু রোল প্লে করতে পারবেন। আপনি জামাতের কাছ থেকে কিছু নাগরিক সুবিধা, তারপর আপনার বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় নিরাপত্তা থেকে শুরু করে আরও যে সংকটগুলো আছে সেই কনসার্নগুলো আপনি অন্তত ব্যক্ত করার একটা মানে চ্যানেল অফ কমিউনিকেশন বা তারা ওই ধরনের একটা সুযোগ রেখেছে। তো হ্যাঁ, আমি বিভিন্ন সময় শফিকুর রহমানের নানান ধরনের সমালোচনা করেছি। সামনেও হয়তো করব, বর্তমানেও করছি। হুম। কিন্তু যেই জিনিসটাকে আমি বলছি যে এটা জামাতের স্ট্রেংথ, সেটা হচ্ছে এই যে শফিকুর রহমানকে বা শফিককে তাকে সমালোচনা করেও হুম, হুম। আপনি তার সাথে এঙ্গেজড হতে পারছেন। আচ্ছা। বাট আমার কাছে মনে হচ্ছে জামাতের অনেক নেতাকর্মী তারা এই জিনিসটাকে রিয়ালাইজ করে না। তারা এই স্ট্রেংথটাকে আন্ডারমাইন করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালায়। আপনি যদি শফিককে শফিক বলেন তাহলে ওখানে পঙ্গপালের মতন কমেন্ট আসতে থাকবে, কেন শফিককে শফিকুর রহমান, ডাক্তার শফিকুর রহমান, মহামান্য আমিরে জামাত শফিকুর রহমান, এইগুলো লেখা হয়নি। হুম, হুম। তো একটা ডেমোক্রেসিতে আপনার নেতা যিনি থাকবেন হুম। তাকে সম্মানের চেয়ে কোশ্চেনটা বেশি করতে হবে। ওকে। মানুষ খুব খুশি হয় যখন আমেরিকাতে হুম। বা ইংল্যান্ডে বা অস্ট্রেলিয়াতে হুম, হুম। একজন নেতা ধরেন ওই যে মেট্রো রেলে হুম, বা হুম। সাবওয়েতে হুম, হুম। চলে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু বাংলাদেশে সে সেটা দেখতে চায় না। আচ্ছা। ধরেন এই অস্ট্রেলিয়ার একজন প্রাইম মিনিস্টার, উনি সম্ভবত নির্বাচনী প্রচারণার কাজে বা এরকম কোনো একটা কাজে উনি একটা নেইবারহুডে গিয়েছিলেন, একটা এলাকায় গিয়েছিলেন। সেই এলাকায় উনি যখন কথা বলছিলেন ওই রাস্তার পাশে একটা লনের উপর দাঁড়িয়ে কথা বলছিলেন। তো যে বাড়ির লন, সেই বাড়িওয়ালা হুট করে এসে ওইখানে যিনি থাকতেন উনি হুট করে এসে তখন বলেন যে এই লন থেকে সরে যাও, হুম, হুম, হুম। তো লনে সমস্যা হচ্ছে, লনটা নষ্ট করতেছো। হুম, হুম। তো এইটা সেই সময় আমার মনে আছে, এটা হয়তো ৫-৬ বছর আগের ঘটনা। তখন বাংলাদেশি লোকজন শেয়ার দিয়ে ভাষায় ফেললো যে নাগরিকের কত সক্ষমতা, আর সেইখানে কিভাবে একজন প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার। সে তারপর এসে এইটা শুনে সরি বলে সে তখন লন থেকে সরে গেল। হুম। কিন্তু আপনি এই কাজটা যদি বাংলাদেশে মানুষজন তারা বলছে, তারা এক্সপেক্ট করছে ওটা, কিন্তু তারপর আপনি নিজের দেশে ধরেন একজনের সাথে করেন, আপনার দল যেই দলই করেন না কেন সেই দলের নেতার সাথে আপনি এরকম করেন, বলা হয় এটা বেয়াদবি, হুম, হুম। আপনি রেসপেক্ট শো করলেন না কেন? হুম। রেসপেক্ট তো তাকে আমাকে করতে হবে, কারণ আমি তো তাকে ভোট দেব, কারণ সে আমাকে রেসপেক্ট করবে যেন আমি তাকে ভোট দেই, আচ্ছা। তাই না? আপনার তারা বলছে যে আমরা সেবক হতে চাই, আমরা নেতা হতে চাই না, কিন্তু সেবকের কাছে আবার তাদের আচরণটা কিন্তু সেবকের মতো না, তাদের আচরণটা হচ্ছে মানে অ্যাটলিস্ট শাসকের মতো। তাদের মানে যে হুম। তৃণমূলের যে লোকজন তারা চায় যে হচ্ছে এইটা শাসকের মতন, হুম, হুম। শাসক না, আপনার ঠিক রাজার মতন আচ্ছা। তাদের ট্রিট ইয়েটা করে হবে। হ্যাঁ। কিন্তু সোফার আমি এখন পর্যন্ত জামাতের যে জিনিসটা আমি বলছি জামাতের স্ট্রেংথ, হুম, হুম। সেটা হচ্ছে শফিক বলেন
বা জামাতের ওভারঅল প্র্যাকটিসটা তুলনামূলকভাবে হুম। বিএনপির চেয়ে অনেক উদার আছে। এটার কারণেই জামাত অনেক সাফল্য পেয়েছে। আপনি কেন মনে করছেন যে বিএনপির চেয়ে উদার হচ্ছে? আমরা তো দেখতে পাচ্ছি, আপনি যে বললেন যে ডাক্তার শফিককে শফিক ডাক্তার বলেও আমি তার পাশে যে কথা বলতে পারছি, আমরা তো এই জিনিসটা বিএনপিতেও দেখতে পাচ্ছি। তারেক রহমানকে নিয়ে সমালোচনা করেছে শাহেদ আলম সাহেব, ডাক্তার জাহিদরা এক সময়, তারা কিন্তু এখন তারেক রহমানের খুবই ঘনিষ্ঠজন। তাইলে তো আমরা দেখতে পাচ্ছি সেই উদারতা তো তারেক রহমানও দেখাচ্ছেন। কিভাবে দেখছেন আপনি? এক সময়ে সমালোচনা করেছে, এখন বর্তমানে তার ঘনিষ্ঠ, সেটা এক জিনিস। আর একটা হচ্ছে বর্তমানে সমালোচনা করে বর্তমানে ঘনিষ্ঠ, সেটা আর এক জিনিস। তো আপনাকে তো টাইম ডাইমেনশনটা এখানে খেয়াল করতে হবে। 10 বছর আগে একজন সমালোচনা করেছেন, এখন সে তার বন্ধুতে পরিণত হয়েছে। এটা কিভাবে সম্ভব? এটা তো বিষয় আমাদের আমি যদি একটু জানতে চাই যে ডাক্তার শফিক সাহেবের সাথে কি আপনার গোপন কোনো মিটিং টিটিং হয় যে ইশরাক তুমি বসো, আসো, কথা বলি, এবং তুমি মাঠে যা ইচ্ছে তা বলো আমাকে নিয়ে, এবং এটা নিয়ে একটা হই হুল্লোড় সৃষ্টি করে, এই ধরনের কোনো গোপন আলাপ সালাপ হয় কিনা? না, তার সাথে আমার কখনো কোনো কথা হয়নি। তার সাথে হুম। আমার কখনো কোনো আলোচনা হয়নি। হুম। কোনোভাবেই কখনো কোনো কথা হয়নি। আমি শুধুমাত্র একবার তাকে দেখেছি, ওই 2024 সালের ডিসেম্বর মাসে, হুম। যখন জুলাই নিয়ে জাদুঘরে একটা প্রদর্শনী হলো। আচ্ছা। সেই প্রদর্শনীতে 10-15 হাত দূরত্ব ছিল। উনি তাও আমার সাথে উনি অবশ্যই কোনো ওয়ান টু ওয়ান কোনো কথা বলছিলেন না। উনি তখন নির্বাচনের আগেও তো আপনি এদের ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে গিয়েছিলেন। হ্যাঁ, ঘোষণা অনুষ্ঠানে গিয়েছি, কিন্তু তখন আমি হলরুমের বাইরে ছিলাম, কারণ ওখানে অনেক মিডিয়া টিডিয়া ছিল। তো ওইখানে তার সাথে আমার কোনো দেখা হয়নি। আচ্ছা। তো উনি স্পিচ দিচ্ছিলেন, আমি সেটা শুনেছি, কিন্তু তার সাথে আমার কোনো দেখা হয়নি। বাট মিউজিয়ামের ওখানে হচ্ছে আপনার 10 হাত দূরত্বের মধ্যে মনে করেন উনি ছিলেন। তো ওইটাই হচ্ছে তার সাথে আমার একমাত্র হুম। সামনাসামনি দেখা। দেখা। আমার মনে হয় না উনি আমাকে ওইদিন নোটিস করেছিলেন। সো এইটুকুই। তার সাথে আমার কখনো কোনো ওয়ান টু ওয়ান কোনো কনভারসেশন হয়নি। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে আপনারা অ্যাক্টিভিজম করেন, কিংবা জামাতকে সাপোর্ট দেওয়ার জন্য, কিংবা জামাতের পক্ষে ন্যারেটিভ তৈরি করবার জন্য, এরকম অনেক অ্যাক্টিভিস্টরা কিন্তু আছেন, হ্যাঁ। এবং অ্যাক্টিভিস্টরা যে অ্যাক্টিভিজমের মধ্য দিয়ে যেই ন্যারেটিভগুলো তৈরি করছে জামাতের নির্বাচনের আগে, যে হাইপটা উঠাইছে, এর পেছনে তাদের কিন্তু হিউজ কন্ট্রিবিউশন আমরা দেখতে পাচ্ছি। সে ধরনের অ্যাক্টিভিস্টরা কারো মানে কাছ থেকে এই ধরনেরও কিছু ব্যাপার স্যাপার আসতেছে যে তারা বলতে চাচ্ছে যে জামাত ইসলামীর হয়ে আমরা এত কাজ করেছি, নির্বাচনে ন্যারেটিভ তৈরি করার জন্য এত কাজ করেছি, জনসমর্থন আদায়ের জন্য এত বয়ান তৈরি করলাম, কিন্তু জামাত আমাদেরকে খোঁজে না, কিংবা আমাদেরকে ইনভাইটেশন করে না, আমাদেরকে রেকগনাইজেশন করছে না। এটা তারা এক্সপেক্ট কেন করছে? আপনি কি এর পেছনে কোনো যৌক্তিকতা দেখেন কিনা? প্রথম কথা হচ্ছে যে জামাতকে ঘিরে যেই জোয়ার এসেছে, যে জোয়ারের প্রতিফলন আমরা নির্বাচনে দেখলাম। জামাত জোট প্রায় 40% ভোট পেয়েছে। আচ্ছা আচ্ছা। এটা তো কোনো অংশেই কম না। সংখ্যার হিসাবে জামাত জোট প্রায় 3.25 কোটি ভোট পেয়েছে। অনেকে উল্লাস করছে, নাচাগানা করছে যে রাজাকাররা নির্বাচনে হেরেছে। তাদের এটাও মনে রাখা উচিত, তারা 3.25 কোটি রাজাকারের সাথে আছে। তো দেশে 3.25 কোটি রাজাকার অন্তত পক্ষে, তাদের আবার বাচ্চা কাচ্চা যারা ভোটার হয়নি, এই 3.25 কোটিটা বা ভোট দেয়নি। আগামী 5 বছরে 12 কোটিতে রূপ নেওয়ার সম্ভাবনা আছে কিনা, কিংবা 10 কোটিতে, কিংবা 6 না, কোটিতে? 12 কোটি 10 কোটি তো নেওয়া সম্ভব না, কারণ হচ্ছে 12 কোটি হচ্ছে 12 ভোটার। কোটি তো হবে না, মানে এটা মানে তারা আমি বোঝাতে চাচ্ছি সরকার গঠনের জন্য সক্ষম হবে কিনা। সেটা নির্ভর করবে হুম। বিএনপি সফল হয় কিনা। বিএনপি যদি সফলতার সাথে দেশ পরিচালনা করতে পারে, তাহলে তো স্বাভাবিকভাবেই জামাতের প্রতি মানুষের ঝুঁকে পড়ার টেন্ডেন্সি, সেখানে একটা লাগাম থাকবে। তারপর জামাত কিভাবে তার পলিসিগুলো সাজায়, সে নিজেকে বেটার অল্টারনেটিভ হিসেবে প্রমাণ করতে পারে কিনা, তার উপর নির্ভর করবে যে কিভাবে মানুষ জামাতের প্রতি আকৃষ্ট হবে বা আদৌ হবে কিনা। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এটা তো একটা সুস্পষ্ট নিদর্শন যে জামাতের ভোট বিশাল আকার ধারণ করেছে। 3.25 কোটি ভোট তো কোনোভাবেই কম না। আপনার টোটাল ভোটারের আপনার 1/3, টোটাল ভোটার যদি 12 কোটি হয়, তাহলে 4 কোটি হচ্ছে আপনার 1/3, তো 3 কোটি হচ্ছে আপনার 1/4, তো 1/4 তো 1/4
তো আপনার এটা কম না। এখন এই জোয়ারটাকে যদি কেউ বলে যে অনলাইনে কিছু মানুষ হাইপ করে তৈরি করে এই জোয়ারটা এনেছে, তাহলে আমার মনে হয় যে এটা ভুল চিন্তার হবে বা বলাটা ভুল হবে। অনলাইন অ্যাক্টিভিস্ট আছে অনেকে, ঠিক আছে, অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচয় দেয় বা মানুষ মনে করে তাদের এক একজনের ফলোয়ার কত, তাদের এক একজনের পোস্টে রিচ কত, কয়জন আলটিমেটলি তাদেরকে চেনে জানে। তো দেখা যাচ্ছে 1 লাখ ফলোয়ার, 2 লাখ ফলোয়ার, বা হয়তো তাদেরকে সামগ্রিকভাবে চেনে কত 5 লাখ মানুষ, 10 লাখ মানুষ। তো এরকম কয়জন আছে? ধরলাম আমরা 50 জন। তো 50 জন মানুষও যদি চেনে, 50 জন মানুষও যদি এখানে কাজ করে, তো এবং তাদেরকে যদি হচ্ছে 5 লাখ করে মানুষ চেনে, তাও তো আপনি ওই সংখ্যাটাতে পৌঁছাতে পারছেন না। তো কাজেই অনলাইন হাইপের কারণে যে জামাতের এত বিশাল ভোট বেড়েছে, এটা নেসেসারিলি ট্রু না। বরং আপনি দেখবেন জামাতের সফলতার মূল কারণটা হচ্ছে জামাতের ডোর টু ডোর ক্যাম্পেইন। আচ্ছা আচ্ছা। জামাত বিপ্লবের পর প্রতিটা শহীদ পরিবারের দায়িত্ব নিয়েছে। অনেক শহীদ পরিবার, অনেক গাজী পরিবার, তারা থাকে বস্তিতে। আচ্ছা। যেই বস্তিতে তারা দেখেছে যে শহীদদেরকে জামাত 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা করে দিয়েছে পরিবার, এবং একবার দিয়ে চলে যায় নাই, বা টাকাটা কেন্দ্র থেকে পাস করা হয়েছে 2 লাখ, পরিবার পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে সেটা হয়ে গেছে 20,000, এরকম কোনো ঘটনা ঘটেনি। তো তখন বস্তির মানুষজন যখন দেখেছে যে এই পরিবারটাকে সাস্টেইনেবল উপায়ে সক্ষম করে তোলার জন্য একটা দল এফোর্ট দিয়েছে, সেটা তো ওই বস্তির সবাইকে প্রভাবিত করেছে। হ্যাঁ। যখন দেখেছে যে একজন গাজীকে একটা দোকান করে দেওয়া হচ্ছে, একটা অটোরিকশা কিনে দেওয়া হচ্ছে, জাস্ট মুখ দেখানো, আপনার এককালীন 10,000 20,000 টাকা দিয়ে ফটোশুট করে চলে যাওয়া না, তাকে সাস্টেইনেবল উপায়ে রিহ্যাবিলিটেট করা হলো। এটা তো তার আশেপাশের সবাই পরিবেশকে প্রভাবিত করেছে। তারপর বিপ্লবের আগে দীর্ঘ সময় ধরে জামাত প্রতিটা সমস্যা, প্রতিটা বিপদে আপদে মানুষের পাশে থাকার চেষ্টা করেছে। বাংলাদেশে প্রাকৃতিক বা মানব সৃষ্ট যে কোনো দুর্যোগ হলে আপসাপ জামাতের ভোট বেড়ে যাবে, কারণ দেখা যাবে সবার আগে ত্রাণ নিয়ে শফিকুর রহমান চলে গেছে ওখানে। তো এই সকল কারণে এই জোয়ারটা তৈরি হয়েছে। শুধুমাত্র এখানে না, যে জামাতের যে মহিলা শাখা আছে তারা ব্যাপক ডোর টু ডোর ক্যাম্পেইন করেছে। তারা প্রতিটা বাসায় গিয়েছে, প্রতিটা বাসায় একাধিকবার করে গিয়েছে, এবং তারা দীর্ঘমেয়াদী কাজ করেছে। বাংলাদেশের গৃহিণী, তারপর যাদের বয়স ধরেন আপনার 35-40 বা তার উপরে নারীদের মধ্যে, তাদের স্পিরিচুয়াল নিড, তাদের কম্প্যানিয়নশিপের অভাব, মানুষের যে কম্প্যানিয়ন দরকার হয়, কথা বলার মানুষের দরকার হয়, আড্ডা দেওয়ার দরকার হয়, গল্প করার দরকার হয়, এই বিষয়গুলো জামাতের মহিলা তারা এই নিডসগুলো পূরণ করেছে দীর্ঘ সময় ধরে। এই সব কারণে জামাতের ভোট বেড়েছে। ডোর টু ডোর ক্যাম্পেইন এখানে ম্যাসিভ ভূমিকা পালন করেছে। অন্যদিকে বিএনপির ভোট কমেছে ডোর টু ডোর ক্যাম্পেইনের কারণে। বিএনপি আরেকটা ডোর টু ডোর ক্যাম্পেইন করেছে যেটা জামাতের ভোট বাড়িয়েছে। সেটা হচ্ছে, বাংলাদেশে এই মুহূর্তে আমার ধারণা এমন কোনো ব্যক্তি নাই যার 3 ডিগ্রি অফ সেপারেশনের মধ্যে চাঁদাবাজি হয়নি। অর্থাৎ আপনার বন্ধুর সাথে চাঁদাবাজি হয়েছে, বন্ধু না হইলেও বন্ধুর বন্ধুর সাথে হয়েছে, আপনার আত্মীয়ের সাথে চাঁদাবাজি হয়েছে, যদি আত্মীয় না হয় আত্মীয়র বন্ধু, আত্মীয়র আত্মীয়। মোটামুটি আপনি যেখানেই যান আপনার চতুর্দিকে দেখবেন লতায় পাতায় আপনি একটু খোঁজ করলে জানতে পারবেন কেউ না কেউ চাঁদাবাজের ভিকটিম। তো যখন এরকম একজন চাঁদাবাজের ভিকটিম হয়, তখন কিন্তু শুধুমাত্র ওই ব্যক্তিটার ভোট বিএনপি হারায় না, বরং ওই ব্যক্তির সাথে কানেক্টেড পুরো
যেই সিস্টেমটা, ইকোসিস্টেমটা। হ্যাঁ সেইখানে আপনার তার ভোট কমে যাচ্ছে। যেমন আমি এক রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করছিলাম গাইবান্ধা বাড়ি, সে আমাকে বলেছিল যে সে জামাতকে ভোট দিবে। আচ্ছা। তো আমাকে জিজ্ঞেস করলো যে আমি তাকে জিজ্ঞেস করলাম যে কেন সে জামাতকে ভোট দিবে। তো সে তখন বলতেছে যে 5ই আগস্টের পর বিএনপির লোকজন তারা 17 বছর ধরে কোনো কিছু খাইতে দিতে পারে নাই, আওয়ামী লীগ 17 বছর ধরে একাই খাইছে, কাউকে কোনো কিছু দেয় নাই, তাই এটা তার কাছে অ্যাকসেপ্টেবল যে বিএনপি আওয়ামী লীগের যেই সিস্টেমটা ছিল, তাদের যে খাওয়া দাওয়ার সাম্রাজ্য ছিল সেটা দখল করবে, এটাতে তার কোনো আপত্তি নেই এবং এইটাকে সেই রিক্সাওয়ালাটা হক এবং ইনসাফ মনে করে। আচ্ছা আচ্ছা। কিন্তু সমস্যাটা হচ্ছে তার ওইখানে একটা বিল ছিল, এটা একটা সরকারি বিল। আচ্ছা। ওই বিলে তারা মাছ ধরতো, খাইতো, বিক্রি করতো। তার কথা হচ্ছে যে বিএনপির লোকজন আওয়ামী লীগের সম্পত্তি দখল করবে, আওয়ামী লীগের যেই চাঁদাবাজির ব্যবসা ছিল, বাণিজ্য ছিল, তা ছিল, এগুলো সব দখল করবে, এগুলোতে তার কোনো আপত্তি নেই। কিন্তু এই যে সরকারি বিলটা যেটা আওয়ামী লীগ পর্যন্ত কখনো দখল করে নাই, ওইটা কেন বিএনপি দখল করে আর কাউকে মাছ ধরতে দিচ্ছে না? এবং সে বলেছে যে এই বিলের উপর নির্ভরশীল যতগুলো পরিবার তারা সবাই যেন সিদ্ধান্ত নিয়েছে তারা জামাতকে ভোট দেবে। তাহলে বিএনপি তো একটা ডোর টু ডোর ক্যাম্পেইন করলো, সে ডোরে ডোরে যে ওই বিলের উপর নির্ভরশীল প্রতিটা পরিবারকে বিমুখ করে দিল বিএনপি থেকে। মানে আপনি ওইটাকে ক্যাম্পেইনিং মনে করেন? হ্যাঁ, আচ্ছা, মানে পজিটিভ ক্যাম্পেইন আর নেগেটিভ ক্যাম্পেইন। তো এই সকল কারণে জামাতের ভোটটা বেড়েছে। এখন এখানে যারা অনলাইনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে তাদের কোনো ভূমিকা নেই? অবশ্যই ভূমিকা আছে। এবং একটা যখন দল বড় হয়, আচ্ছা, তখন সেইখানে স্রোতের মতন অনেক মানুষ এসে যুক্ত হয় এবং স্বাভাবিকভাবেই সঙ্গত কারণেই এখানে চাওয়া পাওয়ার একটা প্রসঙ্গ আছে। আচ্ছা আচ্ছা। জামাতের মধ্যে একটা প্রবণতা আছে, সে মনে করে যে মানুষ প্রতিটা কাজ করবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায়, পরকালীন মুক্তির আশায়। কাজে কেউ যদি কোনো ভালো কাজ করে তাহলে সে তার কাছে, তাহলে জামাতের কাছে সে কোনো বিনিময় প্রত্যাশা করবে না। কিন্তু সমস্যাটা হচ্ছে, ধরেন জামাতের পক্ষে একটা কথা বলার জন্য, একটা কথা লেখার জন্য কেউ যখন সিকিউরিটি থ্রেটের মধ্যে পড়ে যায়, ওকে, তো ওই সিকিউরিটি থ্রেট থেকে বাঁচানোর দায়িত্বটা কি তাহলে তখন জামাতের আছে কিনা? নাকি সে ওটার জন্য এখন ওই রাতে জায়নামাজে বসে আল্লাহর কাছে দোয়া করবে, নিরাপত্তা প্রদানের মালিক একমাত্র আল্লাহ? তো এটা একটা কনসার্ন। 2 নম্বর হচ্ছে সে হয়তো একটা সময় ক্যারিয়ারের অন্য একটা বিষয় নিয়ে ফোকাস থাকতে পারতো, বা তার হয়তো ক্যারিয়ারে অন্য একটা কিছু হতে পারতো, কিন্তু সে এখন ওই বিষয়গুলো বাদ দিয়ে বা ওই একটা বিষয়কে সে বিসর্জন দিয়ে সে জামাতের পক্ষে লেখালেখি করেছে বা জামাতের পক্ষে বিভিন্নভাবে কাজ করেছে। তো সেটার কি হবে? তো এই সকল বিষয়ের কারণে চাওয়া পাওয়া কেন্দ্রিক একটা মনোমালিন্য বা একটা বোঝাপড়ার বিষয় এখানে থাকতেই পারে। এটা খুব বেশি অস্বাভাবিক কোনো কিছু না, সকল বড় দলেই এই ক্রাইসিসটা আছে। কিন্তু জামাতের ক্ষেত্রে যে সমস্যাটা ক্রনিক ঐতিহাসিকভাবে আছে সেটা হচ্ছে জামাত কখনো তার যে লেনিনিস্ট ক্যাডার বেসড সাংগঠনিক সিস্টেম সেটার ঊর্ধ্বে উঠতে পারে না। সে যখন কোনো ব্যক্তিকে মূল্যায়ন করে, অর্থাৎ তার অবদানের স্বীকৃতি দেয় বা দেওয়ার প্রসঙ্গ আসে, তখন সে দেখতে চায় যে সে আসলে রোকন কিনা বা শিবিরের সাথী ছিল কিনা, সদস্য ছিল কিনা। তো এখন এই যে জামাত 40% ভোট পেল, তো এই 40% ভোটার তো শিবিরের সাথী সদস্য, আর জামাতের রোকন ছিল না, তাই না? তো জামাতের আর শিবিরের মানে সর্বকালের যদি তাদের নেতাকর্মীর তালিকা করা হয়, তাহলেও তো বোধহয় না 4%ও হবে বাংলাদেশের, বা এই যে যত মানুষ ভোট দিয়েছে এবারে নির্বাচনে সেইটার 4%ও তো বোধহয় হবে না। তো সেইখানে 40% ভোট জামাত পেয়েছে। তো এই 40% ভোটকে কিভাবে জামাত রিটেইন করবে, এই 40% ভোটকে কিভাবে জামাত ধরে রাখবে, এটা জামাতের একটা বিরাট সমস্যা। তো এখানে এই ধরে রাখার ক্ষেত্রে মূল্যায়নের প্রসঙ্গ আছে। কেউ যদি মূল্যায়িত না হয় তাহলে সে কেন ওখানে থাকবে? জামাত যদি দল হিসেবে টিকে থাকতে চায় এবং একটা ফাংশনাল বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করতে চায়, তাহলে জামাতকে অবশ্যই তার দলকে উন্মুক্ত করে দিতে হবে।
ধরা যাক মূল্যায়ন না পেয়ে একজন লোক আর বিএনপি করতে চাচ্ছে না, এখন সে দল বদল করে জামাতে আসবে। কথার কথা, সে বিএনপিতে আগে এক সময় এমপি ছিল, এখন সে জামাতে আসবে। মেজর আখতারের মতো। যেই হোক, এখন জামাত তাকে 70, 80টা 90টা বই ধরিয়ে দিয়ে বলল যে আপনি আগে কর্মী হন। আচ্ছা আচ্ছা এটা তো হবে না। আচ্ছা। আপনি যদি ওখানে বিএনপির এমপি থাকেন, তাহলে আপনি তো জামাতে এসেও এমপি বা সমমানের কিছু একটা প্রত্যাশা করবেন। অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, তা তো আপনি যদি বিএনপির ওয়ার্ড সভাপতি থেকে থাকেন, আপনি এখন জামাতে এসে অন্তত পক্ষে তো ওয়ার্ড সভাপতি টাইপের একটা কিছু পোস্ট চাবেন। হ্যাঁ, আর যেহেতু দলটা কেবল বড় হচ্ছে, এই মুহূর্তে যদি কেউ আসে, তাহলে ওইখান থেকে ওয়ার্ড সভাপতি এসে এখানে প্রবলি থানা সভাপতি বা থানা সেক্রেটারি বা থানা সাংগঠনিক সম্পাদক, অফিস সম্পাদক, এই ধরনের একটা পোস্ট চাবেন আপনি। নিশ্চয়ই। তো আপনি যদি পার্টির যে ইকোসিস্টেম, পার্টির স্ট্রাকচারে আপনি যদি এই লোকগুলোকে জায়গা দিতে না পারেন, তাহলে জামাতের এই যে জোয়ারটা এসেছে, এই জোয়ারটা খুব দ্রুতই ভাটাতে রূপান্তরিত হবে। আচ্ছা। মানুষ আপনার কাছে এসেছে, কিন্তু আপনি আপনার দরজা উন্মুক্ত করেন নাই, আপনি দরজা খোলেন নাই, মানুষ নক নক করে কিছুক্ষণ অপেক্ষা করেছে, তারপর চলে গেছে। আমি মনে করি এনসিপি ওই সুযোগটা প্রত্যাশা করতেছে। তারা শুধু বসে আছে, জামাত নিজের দলকে উন্মুক্ত করবে না এরকম গুটিয়ে রাখবে। তার ফলে মানুষ প্রথমে আসবে, জামাতের দরজায় করা নাড়বে, তারপর যখন দেখবে যে জামাত দরজা খুলতেছে না, তখন পাশের বাড়ি এনসিপিতে চলে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এভাবে এনসিপি নিজেকে বড় করবে। যদি সেটা হয়, তাহলে জামাত আবার 3 নাম্বার দলে পরিণত হবে, এনসিপি হয়ে যাবে 2 নাম্বার দল। আর জামাত যদি 2 নাম্বার দল হিসেবে থাকতে চায়, তাহলে জামাতের করণীয় হচ্ছে দলটাকে উন্মুক্ত করে দেওয়া। সকালবেলা দলে যুক্ত হয়ে বিকালবেলা মনোমালিন্য করে বের হয়ে যে রাতের বেলা আবার দলে ফিরে আসবে। এই রকম ডাইনামিজম যদি জামাতের মধ্যে আনা যায়, তাহলেই কেবল জামাত টিকে থাকতে পারবে এবং সে বড় দলের ভূমিকাটা পালন করতে পারবে। এইখানে জামাত বলছে যে, আমরা দেখতে পাচ্ছি যে মাইনরিটি ভোট, সেইটার একটা ব্যাপার স্যাপার আছে। তো জামাতের কেন্দ্রীয় কমিটিতে মাইনরিটির কয়জন তো দূরের কথা, কেউই কি আছে বা থাকার কোনো কি সুযোগ আছে? আমরা আপনাকে ভালো রাখবো এইটুকু বললেই তো আর ভোট পাওয়া যাবে না। তো ভালো থাকার একটা অংশ তো হচ্ছে আমি নেতা হব। তো আপনি তো তাকে নেতা বানানোর সুযোগ দেননি। আকাঙ্ক্ষা আছে, আকাঙ্ক্ষাটাও আপনাকে ফিল আপ করতে হবে। হ্যাঁ, তো আপনি তো তাকে সেই সুযোগটাই দিচ্ছেন না। এইরকম বিষয়ে আপনি যখন নিজেকে কমপ্লিটলি ওপেন আপ করবেন না, তখন আপনি দল বড় করতে পারবেন না। এবং জামাতকে মতাদর্শিক সমাজে যে দ্বন্দ্বগুলো আছে, এই দ্বন্দ্বগুলো থেকে বের হয়ে আসতে হবে। বিএনপি বা আগে আওয়ামী লীগ ছিল, এই দুইটা দলের দিকে তাকান, তারা মতাদর্শিকভাবে খুবই ফ্লেক্সিবল। বিএনপি এবং আওয়ামী লীগ উভয়ই একই সাথে কট্টর ইসলামপন্থীদের সাথে জোট করেছে এবং কট্টর ইসলাম বিদ্বেষীদের সাথে জোট করেছে একই সাথে। দুই হাতে দুইটা আগুন নিয়ে তারা খেলেছে। একদিকে সে কওমি জননী, আর একদিকে সে বঙ্গবন্ধু কন্যা। একদিকে সে হচ্ছে লিবারেল ডেমোক্রেসির অবতার, অন্যদিকে সে জাতীয় ইমাম, আমাদের ইমাম। একদিকে সে জমিয়তের সাথে জোট করছে, আর একদিকে সে জোনায়েদ সাকির সাথে জোট করছে। একদিকে সে খেলাফতে মজলিসের সাথে জোট করেছে আওয়ামী লীগ, আবার সে শাহবাগের সাথেও আছে। এটাতে তাদের কোনো সমস্যা নাই। জমিয়তের সাথে জোট করার কারণে জোনায়েদ সাকি তাকে ছেড়ে চলে যায় নাই, জোনায়েদ সাকির সাথে জোট করার কারণে জমিয়তও ছেড়ে চলে যায় নাই। ওই চরমোনাই পীর এখন আবার ওই চরমোনাই পীরের দলের একজন আবার দাবি করছে যে সেও একটু মন্ত্রিত্বর ভাগ চায়। জোনায়েদ সাকি টোনায়েদ সাকি ওরা যে আছে, তাদের কোনো আপত্তি নেই। মোটামুটি এক ধরনের আন্দোলনই করছে তারা। হ্যাঁ, এটা তাদের কোনো আপত্তি নেই। তো জামাতকে নিয়ে যে সমস্যাটা আছে, আচ্ছা, সেটা হচ্ছে জামাত সবখানে তার একটা নিজস্ব ধারা তৈরি করতে চায়। সমাজের সকল ধারাকে তার হিস্সা বুঝিয়ে দেওয়ার বদলে সে নিজে একটা ধারা তৈরি করতে চায়। ধরেন ব্যাংকিং সেক্টর, বড় দলের কাজ হচ্ছে সকল ব্যাংকের যে মালিক বা এই ব্যাংকিং সেক্টরে যারা আছে তাদের সবাইকে নিশ্চয়তা দেওয়া যে তোমরা ভালো থাকবা। কিন্তু জামাতের কথা শুনলেই মনে করেন যে ব্যাংকের মালিকরা একটু চিন্তিত হয়ে যায়। কারণ জামাত ক্ষমতা আসলে কি তাহলে শুধুমাত্র ইসলামী ব্যাংকই ভালো থাকবে? বাকি ব্যাংকগুলো কি তাহলে আর বাঁচতে পারবে না? কারণ জামাতের সবখানে একটা ফেভারিট আছে। স্কুলের মালিকরা, স্কুলের শিক্ষকরা, স্কুলের সাথে সম্পৃক্তরা, তারাও চিন্তিত হয়ে যায়। আমার এলাকায় তো জামাতের একটা স্কুল আছে, বোধহয় ওই স্কুলটাই সবকিছু পাবে, আমরা আর কিছু পাবো না।
হুজুররা তারাও শঙ্কিত হয়ে যায়, কারণ আমাদের হুজুরদের মধ্যে শুধুমাত্র যারা জামাতে তারাই বোধহয় সব কিছু পাবে, আমরা বোধহয় আর কিছু পাবো না। বিএনপি নিয়ে এটা কোনো চিন্তা নাই। 5ই আগস্টের পর বিভিন্ন জায়গা থেকে এরকম খবর এসেছে জামাত নাকি বিভিন্ন মসজিদ মাদ্রাসায় তাদের পছন্দের লোকদেরকে নিযুক্ত করেছে। বিএনপি কখনো কোনো পছন্দের লোকদেরকে নিযুক্ত করে না, যে থাকে তাকে বিএনপিতে তার নিয়ে নেয়। কিন্তু জামাত হচ্ছে সে কাউকে নেয় না, সে পছন্দের লোক বানায়, মানে বসায়। ওকে। তো এই সকল সমস্যা থেকে আমরা দেখছি যে খানিকটা জামাত বের হতে চেষ্টা করছে, আর এইটাকে তারা যদি কমপ্লিটলি পার্টিটাকে ওপেন আপ করে দেয়, যে জামাতের মধ্যে এখানে সুন্নিরাও আছে, যারা নিজেদেরকে সুন্নি দাবি করছে, তার একটা আছে, দেওবন্দি ধারার একটা আছে, তারপর আহলে হাদিস ধারার একটা আছে, এবং তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব আছে, কিন্তু তারা সবাই জামাতের সাথে আছে। আবার সেকুলারদের একটা ধারাও জামাতের সাথে আছে, হ্যাঁ, বা নিজেকে সেকুলার বলে দাবি করে, তাদের একটা ধারাও জামাতে আছে। ওদের সাথে এদের দ্বন্দ্ব আছে, কিন্তু তারা আবার সবাই তার সাথে কাজ করছে, কেউ ওটা ছেড়ে যাচ্ছে না। কোনো একটা বড় দল, প্রধান দুইটা দলের একটা দল যখন হয়, তখন তাকে ঘিরে অনেক গোষ্ঠী থাকে, অনেক কারণে থাকে, এবং সে অমুকের সাথে সম্পর্ক রাখার জন্য তমুক তাকে ছেড়ে চলে যায় না। তমুক বোঝে যে হ্যাঁ, সে আমার সাথে ভালো সম্পর্ক রাখবে, আমার সাথে দেখভাল করবে, কিন্তু তার মানে এই না যে আমার কথা শুই না অমুকের সাথে সে সম্পর্কটা বাদ দিয়ে দিবে। অমুকও জানে যে তমুকের সাথে আমার গ্যাঞ্জাম আছে, এইটা সে জানে, কিন্তু আমার সাথে তার ভালো খাতির, আমাকে সে দেখভাল করে, আমাকে সে অনেক পোস্টিং টোস্টিং অনেক কিছু দিবে, কিন্তু এর মানে এই না যে আমি তাকে বুঝাইয়া শুনাইয়া তমুকের সাথে সম্পর্কটা বাদ দেওয়াইতে পারবো। আমাকে এটা মাইনে নিতে হবে যে সে আমাকেও ভালো রাখবে, অমুককেও ভালো রাখবে। আমার যদি ওই রকম জায়গাটায় পৌঁছাইতে পারে, তাহলেই কেবলমাত্র সে প্রধান দুইটা দলের একটা দল হিসাবে টিকে থাকতে পারবে, ফাংশন করতে পারবে। আদারওয়াইজ তাকে আবার সেই 3 নম্বর জায়গাটা ফেরত যেতে হবে। আচ্ছা, আপনার কি মনে হয় যে বিশেষ করে যে ইসলামী ঐক্যের কথা বলছে যে চরমোনাই এবং জামাত এবং কৌমিরা, দেওবন্দি ঘরানার প্রায় সবাই মিলে একটা জোট করতে চাইছিল, বারবার আকীদার প্রশ্নটা সামনে চলে আসে, তো এখানে মানে এটা কি কিছু একটা তো কাজ করছে যে কেন তারা একত্রিত হতে পারে না? একদম দেখা যাচ্ছে যে ঐক্যবদ্ধ হওয়ার পরে একদম শেষের দিকে যে সেটা চূড়ান্তভাবে আর হয়ে উঠছে না, এর পেছনে কি মানে আপনি মেকানিজম দেখেন? প্রথম কথা হচ্ছে আলহামদুলিল্লাহ যে ঐক্যটার কথা বলা হচ্ছিল সেই ঐক্যটা হয় নাই। ওকে। কারণ তাহলে সমাজের মধ্যে আবার হাসিনার আমলের ইসলামিস্ট ভার্সেস সেকুলারিস্ট বাইনারি তৈরি হইতো। আচ্ছা, বর্তমানে কেউ আর এই বাইনারিটা তৈরি করতে চাইলেও পারবে না, কারণ আমরা বারবার মনে করিয়ে দিব যে বিএনপির সাথে তো জমিয়ত আছে। আমরা বারবার মনে করিয়ে দিব হেফাজতের আমির বিএনপির সাথে আছে, ঘোষণা দিয়েছে। তো কেউ যদি জামাতকে ইসলামিস্ট আর বিএনপিকে সেকুলার বলতে চায়, আমরা তখন বারবার বলবো আপনার কেমন সেকুলার যেখানে হেফাজতের আমির থাকে, আর আপনি কেমন সেকুলার যেখানে আপনার জমিয়ত থাকে, এবং আপনি কেমন সেকুলার যেখানে বিশ্ব হিন্দু পরিষদের 2 জন নেতা সোমনাথ দে এবং কপিল কৃষ্ণ থাকে। এবং তারেক রহমান বারবার ঘোষণা দিয়েছেন যে আমরা ক্ষমতায় আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব, রাষ্ট্র এভাবেই চালাবো, এরকম বলেছেন। তো এখন জাতি বিভাজিত হয়নি, সেটা একটা ভালো দিক। 2 নম্বর দিক হচ্ছে ইসলামী ঐক্য বা ইসলাম নিয়ে যখন কথা বলা হয়, এইটা যতটা না ঐক্যর দিকে আমাদেরকে নিয়ে যায়, তার চেয়ে অনেক বেশি অনৈক্যর দিকে নিয়ে যায়। আমি গতকালকে খেয়াল করলাম এইবারের নির্বাচনে শুধুমাত্র খেলাফত নামে 3টা দল নির্বাচনে অংশ নিয়েছে। খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন। এখন আজকে যদি ধরেন কথার কথা আমরা ঠিকও করলাম যে বাংলাদেশকে একটা খেলাফত বানাবো বা বাংলাদেশে ঘিরে একটা খেলাফত হবে, খলিফা কে হবে ওটা নিয়ে তো ওই 3 দলের মধ্যে মারামারি শুরু হয়ে যাবে। তো আপনি বারবার বলছেন যে আমরা ইসলামী দলগুলোর ঐক্য চাই, তো এই যে যারা নিজেদেরকে সুন্নি বলতে চাচ্ছে বা সুন্নি দল আছে, ইসলামিক ফ্রন্ট, ওরা কি ইসলামী না? ওরা কি ইসলামী দল না? তো আপনার ইসলামী ঐক্য তো ওরা নাই, আবার কারো কারো ইসলামী ঐক্যে জামাত নাই, কারো কারো ইসলামী ঐক্যে আবার চরমোনাই নাই। বা সুন্নিদের যে ইসলামী চেতনা বা সুন্নিদের যে বা নিজেদেরকে সুন্নি দাবি করে যারা,
এবং বাকিদেরকে ওহাবি দাবি করে। আবার সুন্নিরা যাদেরকে ওহাবি দাবি করছে তারা নিজেদেরকে সুন্নি দাবি করে আর ওদেরকে মাজার পূজারি ভাবে। তো এই যে এক একজনের ইসলাম সেটা এক এক রকম। তো ইসলামে ঐক্য যখন আপনি করছেন, সেই দেখা যাচ্ছে যে আপনি আপনার ইসলাম ভাবনাটাকে অন্যদের উপর চাপিয়ে দিচ্ছেন এবং এর ফলে তাকফিরি প্রবণতা সমাজে প্রবেশ করছে। আমরা সবাই মুখে বলি 90% মুসলমানের দেশ, এবং ওয়াজ মাহফিলে তো এটা খুবই প্রচলিত কথা যে 90% মুসলমানের দেশ। কিন্তু 90% মুসলমানের দেশ এই কথাটা বলার পর যে কথাগুলো বলা হয়, সেই কথাগুলো যদি আমলে নেওয়া হয় তাহলে দেখা যাবে কাটতে ছাড়তে 2% 3% মুসলমানও দেশে আর থাকবে না। ওখানে তো কাদিয়ানিরাও আছে, ওই মুসলমানের দেশ 90%-এর মধ্যে তো কাদিয়ানিকেও ধরা হয়। বিএনপি কে যারা ভোট দেয়, হ্যাঁ, এর আগে আওয়ামী লীগকে যারা ভোট দিয়েছে সবাই তো 90%-এর মধ্যে আছে। ওই সুন্নিরা, ওহাবিরা, আবার জামাতিরা, আহলে হাদিসরা, চরমোনাই, হেফাজত, তারপর আরো যা কিছু আছে, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদেরকে আমরা বলছি আমরা অপছন্দ করছি, যারা হচ্ছে ওই যে রাজাকার আলবদর সব বঙ্গোপসাগরে ভাইসা যাবে, মানে 3.5 কোটি মানুষকে তারা বঙ্গোপসাগরে ভাষায় দিতে চাইতেছে, যারা ওই নাচ গান করতেছে, ওরাও তো ওই আপনার 90%-এর মধ্যে আছে, তাই না? তো আমি যেটা বলতে চাইছি, আপনি যখন হচ্ছে এই ইসলামী ঐক্য নামে একটা কিছু করতে চান, এটা একটা আনরিয়ালিস্টিক চিন্তা ভাবনা, এবং আপনি মুখে বলবেন 90% মুসলমানের দেশ, তারপর 1-2% ইসলাম ভাবনাটাকে আপনি বাকি 90%-এর উপর চাপাই দিবেন, এবং তারা যখন অ্যাকসেপ্ট করবে না আপনি তখন বাকি সবাইরে তাকফির বানাবেন। সো বেসিক্যালি আপনি দেশটাকে 90% মুসলমানের দেশ থেকে শুরু করে 90% কাফেরের দেশে পরিণত করবেন, কারণ আপনার সংজ্ঞা অনুযায়ী হিসাব করলে দেখা যাবে যে সবাই কাফের, শুধুমাত্র আপনি এবং আপনার কিছু মুরিদ, আপনি এবং আপনার দলের কিছু অনুসারী বাদে। একটা বড় দল যখন এবার যে 40% লোক জামাতকে ভোট দিছে, হ্যাঁ অনেকে আছে তারা ইসলামকে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা থেকে জামাতকে ভোট দিছে, বাট এটা কি ওই 40% ভোটারের সবাই? কেউ কেউ আছে চাঁদাবাজ বিরোধিতা থেকে ভোট দিয়েছে, কেউ কেউ আছে বিএনপি বিরোধিতা থেকে ভোট দিয়েছে, কেউ কেউ আছে জুলাইয়ের প্রত্যাশা থেকে ভোট দিয়েছে, কেউ কেউ আছে নতুন কিছু দেখার একটা আকাঙ্ক্ষা, এক্সপেরিমেন্টেশন, কিউরিওসিটি থেকে ভোট দিয়েছে অনেকে। কেউ কেউ আছে সব সরকারকে দেখেছি ওদেরকে, হ্যাঁ আমি যেটা কিউরিওসিটি, এক্সপেরিমেন্টেশন, নতুন কিছু দেখার প্রত্যাশা, সেটা বললাম। তো আপনার তো সবার স্টেক বুঝিয়ে দিতে হবে। যে চাকমা, ধরেন কথার কথা, আজকে যদি সর্বমিত চাকমা জামাতে যোগ দিতে চায়, জামাত তাকে কোন পোস্ট দিবে? নাকি হচ্ছে সে একটা অমুসলিম শাখা বানিয়ে একটা অগুরুত্বপূর্ণ কিছু একটা বানিয়ে রাখবে? সর্বমিত চাকমাকে জামাতের অর্থ সম্পাদক হতে পারবে? সে তো হতে চাচ্ছে, জামাতকে ভোট দিতে চাচ্ছে, জামাতের নেতা হতে চাচ্ছে, জামাতের দলীয় যে সকল এজেন্ডা আছে সেগুলো সে কথার কথা সে বাস্তবায়ন করতে চাচ্ছে। জামাত কি সেই উদারতা আছে যে তাকে তার হিস্সাটুকু বুঝিয়ে দিবে? সে পাহাড়ে যেয়ে বলে যে হ্যাঁ আমরা পাহাড়িদেরকে ভালো রাখবো। এখন পাহাড়ি একজনের ভালো রাখার বা ভালো থাকার সংজ্ঞা হচ্ছে সে ন্যাশনাল পলিটিশিয়ান হবে। জামাত কিভাবে তাকে বানাবে ন্যাশনাল পলিটিশিয়ান? সে চায় বাংলাদেশে বড় দুইটা রাজনৈতিক দলের যে কোনো একটার কেন্দ্রীয় নেতা হবে। জামাত খুব বেশি হলে তাকে টেকনোক্রেটিক কোটায় মন্ত্রী বানাবে, অথবা তাকে ওই টোকেন আকারে এমপি বানাইয়া তারপর মন্ত্রী বানাবে, কিন্তু তাকে তো জামাতের কেন্দ্রীয় নেতা সে বানাতে পারতেছে না। এই যে প্রবলেম, এগুলো থেকে জামাতকে সরে আসতে হবে, যে সকল কিছুতে ধারা তৈরি। অনেক একটা প্রশ্ন বা একটা কমেন্ট প্রায় সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন আলোচনায় দেখা যায় জামাতের মিডিয়া নাই। আচ্ছা, হ্যাঁ এটা বেশ চাউর হয়েছে এবারে। মিডিয়া কেন জামাতে থাকতে হবে? বিএনপিরও তো মিডিয়া নাই, বিএনপি কখনো মিডিয়া ইনফ্যাক্ট বানাই নেই। বিএনপি কি করছে, যে মিডিয়াগুলো আছে নিজের লোকগুলো ঢুকাই দিচ্ছে, না নিজের লোকগুলো ঢুকা নেই, জাস্ট কিনে নিছে। আচ্ছা, যে 1.5 বছর আগে হাসিনা চাটতে জিব্বাগুলো সব খোয়াই ফেলছিল, 5-6 মাস জিব্বা একটু হেলদি হয়েছে, 5-6 মাস পর আবার তার জিব্বা খাওয়া শুরু হয়ে গেছে। এখন সে নতুন মাস্টারকে চাটতেছে, ঠিক আছে? বিএনপিকে তো কখনো এই যে দিগন্ত টেলিভিশন বানাইতে হয় নাই,
টাকা নিয়ে আইসা ফান্ড তুইলা ইয়ানত তুইলা বাইতুল মাল তুইলা তারপর একটা মিডিয়া বানাইতে হয় নাই। কোন একজন শিল্পপতি তার নিজ গরজে তার নিজ স্বার্থে একটা টেলিভিশন বানাইছে, বিএনপি যা বলছে ঠিক আছে আপনার সাথে আমরা লেনদেন করি, এঙ্গেজমেন্টে যাই। তো জামাতের কারণ নিজের মিডিয়া বানাইতে হবে। অলরেডি তো দেশে এতগুলো মিডিয়া আছে, জামাত সেই মিডিয়ার মালিকদের সাথে এঙ্গেজ করুক, তাইলেই তো হয়। যেটা এর আগে বিএনপি করেছে, যেটা এর আগে আওয়ামী লীগ করেছে। তো আমি এটা কেন বলতেছি যে জামাতের সবকিছুতে মানে তার একটা ধারা তৈরি করার প্রবণতা আছে। সেই ধারা তৈরি করার প্রবণতা থেকে জামাত যদি বের হয়ে আসে, তাহলে জামাত খুব দ্রুতই বুঝতে পারবে যে সোসাইটিতে অনেক ব্লক আছে, সেই ব্লকগুলোকে জাস্ট ক্যাপচার করলেই হবে। তাকে কষ্ট করে যে ব্লক তৈরি করে 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 ভোট বানাতে হবে না। এখন এই কাজগুলো যদি জামাত করতে না পারে, তখন যে জিনিসটা হবে, তখন এনসিপি জামাতকে ওভারটেক করবে। কারণ এনসিপির মধ্যে ওই সামর্থ্য সক্ষমতা আছে। এনসিপিতে দেখবেন একদম শুরু থেকেই এনসিপিতে হুজুররাও আছে, আবার যাদের মধ্যে সুপ্ত থেকে শুরু করে নট সো সুপ্ত ইসলামোফোবিয়া আছে, তারাও আছে। তো এই যে আপনার মানে বিপরীতমুখী ধারাগুলোকে ধারণ করতে পারার সক্ষমতা, এটা সকল বড় দলের বৈশিষ্ট্য। আচ্ছা আচ্ছা। আপনি আমেরিকা রিপাবলিকান পার্টিতে দেখবেন, ডেমোক্রেটিক পার্টিতে দেখবেন, ইউকের যে বড় দুইটা দল সেখানেও আপনি দেখবেন কনজারভেটিভ ডেমোক্রেটিক লেবার পার্টি, সরি কনজারভেটিভ এবং লেবার পার্টি, সেখানে তার এরকম প্রবণতা আছে। বিজেপির একটা মুসলিম শাখা আছে এবং একসময় বিজেপি মুসলিম এমপি হয়েছে। কংগ্রেসের মধ্যে দেখবেন অনেকে আছে হিন্দুত্ববাদী, কেউ আছে হিন্দুত্ববাদ বিরোধী। বিএনপির মধ্যে ডান বাম দুইটা ধারা আছে। আওয়ামী লীগের মধ্যে আপনার দুইজন ছিল খুবই কড়া পাকিস্তানপন্থী, সালমান এফ রহমান আর একজন হচ্ছে জাফরুল্লাহ। আবার আওয়ামী লীগের মধ্যে অনেক ইন্ডিয়াপন্থী ছিল। যে অনেক ইন্ডিয়াপন্থী আছে, এটার কারণে কিন্তু হাসিনা ওই দুজন পাকিস্তানপন্থীকে বাদ দিয়ে দেয়নি। ইন্ডিয়া এবং সুবীর ভৌমিক ব্যাপক মানে অন্য লেভেলের ব্যাপক প্রচারণা চালিয়েছে সালমান এফ রহমানকে কেন্দ্র করে। তাকে যেন বাদ দেওয়া হয়। হ্যাঁ, সালমান এফ রহমান বাবা তো পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী ছিল একদম শুরুর দিকের। মানে পাকিস্তান এস্টাবলিশমেন্টের সাথে সালমান এফ রহমানের মতন যোগাযোগ বোধ হয় না বাংলাদেশের এখন কেউ আছে। এবং আরিফ আলভির সাথে, প্রেসিডেন্ট আরিফ আলভির সাথে তিনি একটা সেলফি উঠায় এটা ভাইরাল করা হয়েছিল এবং বন্ধু হিসেবে দাবি করা হয়েছে। হ্যাঁ, তো ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট সালমান এফ রহমানের বিরুদ্ধে প্রচুর মানে তাদের রাগ ক্ষোভ ছিল। হাসিনা কখনো তো সেটা কথা শুনে সালমান এফ রহমানকে বাদ দেয় নাই। হ্যাঁ, সে ইন্ডিয়ান এস্টাবলিশমেন্টের স্বার্থ দেখেছে, ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট যা চেয়েছে তাই দিয়েছে, কিন্তু তার বলে এইটা না যে ওইটাকে বাদ দিয়ে। অর্থাৎ আপনি সমাজের সবাইকে তার হিস্সা টুকটাক বুঝিয়ে দিচ্ছেন। জামাত যদি হাসিনার মানে এরকম থ্রেট না হয়ে উঠতো, বা ওখানে যদি ইন্ডিয়া যদি জামাতের ব্যাপারে একদম আনকম্প্রোমাইজিং একটা সিচুয়েশনে না যেত, তাহলে হাসিনা জামাতকেও একটা হিস্সা বুঝিয়ে দিত যে ঠিক আছে সোসাইটিতে তোমরা থাকবা, তুমিও আমাকে ইকামতে দিনের আম্মা এরকম একটা কিছু টাইটেল দিয়ে দাও, তোমাকেও আমি থাকতে দিই। আচ্ছা, মানে কমি জননীয় স্টাইলে আর কি। তো এইটা হইতেছে একটা বড় দলের বৈশিষ্ট্য। সে বৈপরীত্যকে ধারণ করতে পারে, সে মত ভিন্নতাকে ধারণ করতে পারে। আওয়ামী লীগ ফিরে আসতে পারে কিনা আপনার কাছে কি মনে হয়? এবং না, আওয়ামী লীগ ফিরে আসবে না। আওয়ামী লীগ ফিরে আসা বাস্তবতা নাই। এটার বাস্তবতা নাই, এটার কারণ এইটা না যে জামাত বা এনসিপি বা অন্য কোনো দল আওয়ামী লীগকে ফিরে আসতে, বিশেষ করে আজকে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে মানে আওয়ামী লীগের যে একটা হঠাৎ করে তাদের মধ্যে একটা মানে উৎসাহ উদ্দীপনা কাজ করছে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় লেখালেখিতে আমরা দেখতে পাচ্ছি তারা আক্রমণাত্মক কমেন্ট করা শুরু করছে। আওয়ামী লীগের মধ্যে উৎসাহ, আওয়ামী লীগারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কাজ করছে, তারা আক্রমণাত্মক পজিশনে যাচ্ছে, তারা জামাত এবং এনসিপি কে টার্গেট করে নানান প্রচারণা, নানান মন্তব্য, বক্তব্য প্রদান করছে। এই সকলই সত্য, কিন্তু আওয়ামী লীগ কখনো ফিরে আসবে না। কারণ এই লোকগুলো আওয়ামী লীগ হয়ে জামাত বা এনসিপির উপর খেদোক্তি করছে না, জামাত এনসিপিকে টার্গেট করছে না, তারা এখন বিএনপি হয়ে গেছে। সো এখন যেই কারণে আওয়ামী লীগ ফিরে আসবে না সেটা হচ্ছে বিএনপির ভোটের হিসাব খুবই স্পষ্ট। আওয়ামী লীগ এবং হিন্দু ভোট বাদ দিলে বিএনপি জামাতের কাছে গোহারা হারবে। এখন দেখেন আওয়ামী লীগ এর বড় অংশটা অলরেডি বিএনপি হয়ে গেছে।
সো মানে আওয়ামী লীগের পুনর্জন্ম হয়েছে বিএনপির মাধ্যমে, আর বিএনপির যে পূর্বতন ভোটগুলো এগুলো সব জামাতের কাছে চলে গেছে। সো আমরা আবার আওয়ামী লীগ বিএনপি সমীকরণে ফিরে গেছে এই অর্থে যে বিএনপি হচ্ছে আওয়ামী লীগ আর জামাত হচ্ছে বিএনপি। ওকে। তো এখন যদি আওয়ামী লীগ ফেরত আসে তাহলে যারা জয় বাংলা বলতে চায় তারা তো আবার আসল মানে আদি যে মিষ্টি যদি খাবো ঘোষেরটাই খাবো, আচ্ছা আচ্ছা। সে তো তখন আসল আওয়ামী লীগে ফেরত যাবে। এখন জামাতের কাছে যারা গেছে তারা কি বিএনপির কাছে আর ফেরত যাবে? আচ্ছা। খুবই টাফ কল, যেতেও পারে নাও যেতে পারে, বাট না যাওয়ার সম্ভাবনা ব্যাপক। আচ্ছা। আর বিএনপি যদি আওয়ামী লীগকে ফেরত আনে তাহলে বিএনপির এই বিশ্বাসঘাতকতা মনে রেখে তারা কি আবার বিএনপির কাছে ফেরত যাবে? মনে হয় না। তখন কি হবে, আওয়ামী লীগ ফেরত আসলে বাংলাদেশের রাজনীতি এই মুহূর্তে দুইটা বড় দল থাকবে। সেই দুইটা বড় দলের নাম হচ্ছে যথাক্রমে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ আওয়ামী লীগ। আচ্ছা। কাজেই বিএনপি তার নিজের স্বার্থে আওয়ামী লীগকে ফেরত আসতে দেবে না, এবং এই ফেরত আসতে না দেওয়ার কাজটা বিএনপি করবে আওয়ামী লীগ তোষণের মাধ্যমে। কেউ কেউ তো এই ধরনের কথা বলতে চাচ্ছে যে বিএনপি সাধারণত অপোজিশনে জামাতকে নিয়ে কমফোর্টেবল জোনে নাই, ফলে তাকে যে কোনো ভাবেই আওয়ামী লীগকে এনে দিয়ে অপোজিশন বানাইতে হবে। এটা এই ন্যারেটিভটাকে কিভাবে? আওয়ামী লীগ অপোজিশনে থাকলে বিএনপি কমফোর্টেবল থাকবে? হ্যাঁ, এটাই তো বলতে চাইছি। আওয়ামী লীগ অপোজিশনে থাকলেও বিএনপি কমফোর্টেবল থাকবে না। বর্তমানে যে বাস্তবতা, যেইভাবে নতুন সমীকরণটা তৈরি হয়েছে, তাতে করে আওয়ামী লীগ অপোজিশনে থাকলে বিএনপি বিলীন হয়ে যাবে। ভোটের মাঠের বাস্তবতা আপনাকে দেখতে হবে। আপনি বিএনপি ভোটগুলো কোথা থেকে পেয়েছে? বিএনপি ভোট পেয়েছে আওয়ামী লীগ থেকে, এবং বিএনপি ভোট পেয়েছে হিন্দু থেকে, হিন্দু ভোটার সেখান থেকে ভোট পেয়েছে। হিন্দুরা একদম সাম্প্রদায়িক লাইনে ভোটিং করেছে, ডাকসু স্টাইলে। তারা কমপ্লিটলি জামাতকে বয়কট করেছে, মানে সাম্প্রদায়িক ভোটিং ব্লক হিসেবে তারা ফাংশন করেছে। এই পরিস্থিতিতে বিএনপি কোনোভাবেই আওয়ামী লীগকে ফেরানোর ঝুঁকি নেবে না। শুধুমাত্র তাই না, ডাউন দ্য লাইন 1-2 বছর পর এখনো যারা বিবিধ কারণে এই শিফটটা বুঝতে পারে নাই, আচ্ছা, যে অ্যাকচুয়ালি বিএনপি আওয়ামী লীগ হয়ে যাচ্ছে আর জামাত বিএনপি হয়ে যাচ্ছে, তারা এই জিনিসটা বুঝে ফেলবে। তারাও হয়তো বা আরো জামাতের দিকে টার্ন করবে। তখন আওয়ামী লীগের ভোটিং ব্লকটা তারা পুরোপুরি আওয়ামী লীগ বিএনপিতে চলে যাবে, আর বিএনপির যে ভোটিং ব্লকটা তারা অলমোস্ট বেশিরভাগটাই জামাতে চলে আসছে, বাকিটুকু জামাতে চলে আসতে পারে। তখন যদি আওয়ামী লীগকে ফেরত আনে বিএনপি তখন থাকবে কি? কিছু। কাজে এটা বিএনপিরই স্বার্থে না, এটা বিএনপির স্বার্থের অনুকূলে না যে বিএনপি আওয়ামী লীগকে ফেরত আনবে। এখন এইটার জন্য বিএনপি আওয়ামী লীগের বিরোধিতা করবে না। যেই জিনিসটা 5ই আগস্টের পর থেকে যারা জামাতকে রাজনীতিতে দেখতে চায় না, বা যারা জামাতকে ক্ষমতায় দেখতে চায় না, বা যারা জামাতকে রাজনীতিতে বড় হতে দেখতে চায় না, তারা বুঝতে পারে না সেটা হচ্ছে জামাতের বিরোধিতা করার মাধ্যমে, জামাতকে গালি দেওয়ার মাধ্যমে আপনি কখনো জামাতকে শেষ করতে পারবেন না। আপনি যদি জামাতকে পলিটিক্স থেকে ইররিলেভেন্ট করতে চান, আপনি যদি জামাতকে একটা ছোট দলে পরিণত করতে চান, তাহলে আপনাকে জামাত অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি জামাতি তোষণ করতে হবে। আপনি যদি এই যে জামাতি যে রিসোর্স আছে, জামাতি যে লোকগুলো আছে, এই সবগুলোকে যদি আপনি আপনার কাছে টেনে নিতে পারেন, তাহলেই কেবলমাত্র জামাত রাজনীতি থেকে হারিয়ে যাবে। তো এনসিপির সামনে সেই সুযোগটা ছিল, 5ই আগস্টের পর এনসিপি সেটা ফেল করেছে। এর ফলে জামাত তার নিজস্ব বেসকে তো রিটেইন করেছেই। একটা সময় এনসিপিতে যারা যুক্ত ছিল তাদেরকে আবার সে নিয়ে গিয়েছে। সাবেক শিবির যারা জামাত ছেড়ে দিয়েছিল, এখন সবাইকে জামাত আবার টেনে নিয়েছে। আচ্ছা, ইশরাক ভাই, আপনি আপ বাংলাদেশ নিয়ে ভবিষ্যৎ কি দেখতে পাচ্ছেন? আপ বাংলাদেশ হচ্ছে এনসিপির অ্যান্টিথিসিস। সো যতক্ষণ না পর্যন্ত এনসিপি ভালো কিছু করছে, ততক্ষণ পর্যন্ত আপ বাংলাদেশ ভালো কিছু করতে পারবে না। আপনি কি মনে করেন আপ বাংলাদেশের কি করা উচিত এই মুহূর্তে? অনেকেই রুট লেভেল থেকে জানতে চাইছে, আপনি কি মনে করেন? এনসিপি যদি আজকে প্রধান দুইটা দলের একটা হতো, তাহলে আপ বাংলাদেশ ভালো কিছু করতে পারতো। বা এনসিপি যদি অ্যাটলিস্ট মানে মেজর একটা ফোর্স, মানে বর্তমানে যেটা আছে সেখান থেকে আরেকটু উপরে, ধরেন জামাত যদি 80টা সিট, এনসিপি যদি 20টা সিট এরকম পেতো, তাহলে আপ বাংলাদেশ তখন এনসিপির একটা কাউন্টার ব্যালেন্স হিসাবে থাকতে পারতো। বাট এই মুহূর্তে আসলে আপ বাংলাদেশের সেরকম কোনো ইউটিলিটি নেই। ইশরাক ভাই, আপনার কাছে কি মনে হয় যে, মনে করেন
নির্বাচনের আগে ডাকসু নির্বাচন, চাকসু নির্বাচন অর্থাৎ ছাত্র সংসদ নির্বাচনগুলোতে যেভাবে ভূমিধস জয় শিবির অর্জন করেছে, এটা এই নির্বাচনের পরে বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় সংসদ নির্বাচনগুলোতে মানে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে আর শিবির ব্যাক করতে পারবে? আপনার কাছে কি মনে হয় কিনা, নাকি ছাত্র দলের আবার উত্থান করবে? ছাত্র দলের আধিপত্য বাড়তে পারে, বাট উত্থান ঘটবে না। আপনার কাছে কেন মনে হচ্ছে? কারণ ছাত্র দল এবং ছাত্রলীগের যে রাজনীতির প্যাটার্ন, সেইখানে উত্থান ঘটা সম্ভব না, তবে আধিপত্য তৈরি সম্ভব। আচ্ছা আচ্ছা, আধিপত্য তো তখনও ছিল, এখনো আছে নাকি ব্যাপারটা? এখন ছাত্র দলের আধিপত্য ওই অর্থে নাই, তবে সামনে হতে পারে। বিএনপি ক্ষমতায় এসেছে, সামনে হতে পারে, আধিপত্য হতে পারে। ছাত্রলীগেরও আধিপত্য ছিল, উত্থান ছিল না। উত্থান হয় কেবলমাত্র ছাত্র শিবির এবং ছাত্র ইউনিয়নের মতন সংগঠনের, মানে যাদের আইডিওলজি, স্ট্রং আইডিওলজি আছে, এই ধরনের সংগঠনগুলো। হ্যাঁ, যারা সমাজকে নিয়ে কাজ করে। আচ্ছা, তো ছাত্র দল বা ছাত্রলীগ তারা কেউ জানতেও চায় না যে কেউ অ্যাকচুয়ালি সে ছাত্র দলের আদর্শে বিশ্বাস করে কিনা বা ছাত্রলীগের আদর্শে বিশ্বাস করে কিনা। ইনফ্যাক্ট তাদের কোনো আদর্শ আদৌ আছে কিনা সেটা একটা বড় প্রশ্ন। তো কেন এরকম মনে হইলো আপনার কাছে? না, ভাইয়ের নামে স্লোগান দিলে, হ্যাঁ, তারপর লাঠিসোঁটা নিয়ে বিভিন্ন প্রোগ্রামে গেলে, মারামারি করলেই ওখানে আদর্শ যদি নাই বা থাকে, এই 5ই আগস্টের পর আমরা নানাভাবে আমাদের বাংলাদেশের বুদ্ধিজীবীদের কাছে শুনতে পেয়েছি যে বেসিক্যালি আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়ার পক্ষে নয়, কারণ কখনো দুনিয়ার মাটি থেকে একটা আদর্শকে বিলীন করে দেওয়া যায় না, মানে তাদের যুক্তি ছিল এরকম। তাহলে এখানে কিন্তু আদর্শ হিসেবে ডিফাইন করছে, এটা কেন তাইলে? সেটা তারা ডিফাইন করছে। আচ্ছা, কিন্তু আওয়ামী লীগ তো বিলীন হলো, এবং আওয়ামী লীগের ভোটাররা তাদের একটা বড় অংশ দলে দলে তাদের আদর্শিক দায়িত্ব, নৈতিক দায়িত্ব হিসাবে ধানের শীষে ভোট দিয়ে আসলো। আচ্ছা, তো আমরা তো বিলীন করে দেখালাম। আচ্ছা আচ্ছা, আমরা সর্বশেষ একটা প্রশ্ন করব আপনাকে, এরপরে আমরা প্রোগ্রাম শেষের দিকে যাব। যে আপনি লিখেছেন জুলাই থেকে দিনে 20-30টা পোস্ট করা শুরু করেছিলাম, আজকে শেষ হবে, থ্যাংক ইউ ইউনুস। এটা কেন? না, এটা তো খুব স্বাভাবিক। আমরা ইউনুসের আমলে যে ধরনের বাকস্বাধীনতা পেয়েছি, এটা তো আর সামনে যত বাকস্বাধীনতাই থাকুক ইউনুসের আমলের মতন তো আর থাকবে না। এবং বাংলাদেশের মানুষ ভবিষ্যতে ইউনুস শাসন আসলে কত ভালো ছিল সেটা বুঝতে পারবে। এখনো ঠিকমতো আমরা বুঝতে পারতেছি না যে আমরা আসলে ইউনুস মানে এই জিনিসটা কিরকম একটা ব্যাপার। মানে ইউনুস একটা আপনার মানে গোল্ডেন, মানে বিশাল বড় একটা নস্টালজি হিসেবে থেকে যাবে। আচ্ছা, ওই গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, তারপর হচ্ছে পুকুর ভর্তি মাছ, সেই যে মিথ, লোকগাথা ছিল, ইউনুসকে নিয়ে এরকম লোকগাথা তৈরি হবে। ইউনুসের শাসন আমল নিয়ে মানুষ এভাবে করবে। ওই একটা শাসন আমল ছিল, মন খুলে ইউনুসা বলতে পারতাম, শুধু ইউনুস বলতে পারতাম, যা খুশি বলতে পারতাম, কিচ্ছু হইতো না। হ্যাঁ, স্বাধীন দেশের মাটি দবদবাইয়ে হাঁটি, কোনো সমস্যা ছিল না। আমরা প্রকৃত অর্থে স্বাধীন ছিলাম। এই সরকারের নামে 100টা 1000টা গুজব রটানো হয়েছে, কেউ মামলা করে নাই, হুমকি পর্যন্ত দেয় নাই। ইউনুস নির্বাচন দিবে না, ইউনুস জামাতের সাথে আতাত করছে, ইউনুস ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে না, নির্বাচন দিলেও নির্বাচন সুষ্ঠু হবে না, নির্বাচন সুষ্ঠু হইলেও আরো 6 মাস ক্ষমতায় থাকবে। কত ধরনের গুজব। সেন্ট মার্টিন বিক্রি করে দিবে, বন্দর এখানে তুলে দিবে, করিডর ওখানে তুলে দিবে, এই করবে, সেই করবে, হ্যান করবে, ত্যান করবে। প্রতিটা জিনিস শতভাগ মিথ্যা প্রমাণিত হয়েছে। 1 নম্বর। 2 নম্বর, একটার বিরুদ্ধেও ইউনুস সরকার বা তার সমর্থক গোষ্ঠী কোনো ধরনের হয়রানিমূলক ব্যবস্থা গ্রহণ করে। এমনকি সরকারে থাকা নানা অফিসাররাও তার নাম ব্যবহার করার সময়, উচ্চারণ করবার সময় মাননীয় প্রধান উপদেষ্টা এরকমও বলতো না, ডক্টর ইউনুস। আমরা শুনেছি নানাভাবে। হ্যাঁ, আমরা তো দেখেছি। আমরা রাষ্ট্রের বিভিন্ন সংস্থার প্রধানকে আমরা দেখেছি যে তারা ডক্টর ইউনুস বলছে। ডক্টর ইউনুস আমরা বলতে পারি, আমরা শুধু ইউনুসও বলতে পারি, কারণ আমরা তো কোনো দায়িত্বে নেই। কিন্তু একজন রাষ্ট্রের একজন কর্মকর্তা সে যখন ইউনুসকে সম্বোধন করবে, তাকে তো অবশ্যই মাননীয় প্রধান উপদেষ্টা হিসেবে সম্বোধন করতে হবে, কারণ তার সাথে ইউনুসের সম্পর্ক হচ্ছে
ফর্মাল। ফর্মাল, আমাদের সাথে কোনো ফর্মাল সম্পর্ক নাই। অফিসের বসের মতো অবস্থা। হ্যাঁ। হ্যাঁ, তো মানে তারা এই ধরনের ধৃষ্টতা দেখিয়েছে, তারা এই ধরনের যে আচরণ করেছে ইউনূসের সাথে। এবং আমরা দেখেছি যে ইউনূস অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন, তারা যতটা না ইউনূস অ্যাডমিনিস্ট্রেশনের প্রতি লয়াল, তার চেয়ে অনেক বেশি তাদের লয়ালটি ছিল গুলশানের প্রতি, লন্ডনের প্রতি। আচ্ছা হ্যাঁ। আচ্ছা। তো এরপরও কয়জনের চাকরি গিয়েছে, এরপরও কয়জনের বিরুদ্ধে ইউনূস ব্যবস্থা নিয়েছে? সরকারি চাকরি থেকে প্রকাশ্যে সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে এবং সরকারকে পদে পদে যারা বাধা তৈরি করছে, বাধা তৈরি করছে, তাদের পক্ষপাতিত্ব করেছে। সরকার কয়জনের চাকরি নিয়েছে? শুধুমাত্র 2-1 চাকরি গিয়েছে যারা পতিত শক্তি, পরাজিত শক্তি, তাদের হয়ে ষড়যন্ত্র করছিল, তাদের হয়ে কাজ করছিল। কিন্তু মানে জুলাইয়ের বিপ্লবীদের মধ্যে, অর্থাৎ জুলাইয়ের বিজয়ী শক্তিদের মধ্যেও তো অনেকে ছিল যারা ইউনূসের বিরোধিতা করেছে। তাদের পক্ষে কথা বলার জন্য, তাদের হয়ে কাজ করার জন্য, তাদের হয়ে ইউনূসকে গালি দেওয়ার জন্য তো সরকার কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয় নাই। তো এটা সরাসরি চাকরিবিধির লঙ্ঘন। আমরা এতটা ফ্রিডম তো এক্সপেক্ট করি না, এটা হওয়া উচিত না। ইনফ্যাক্ট ইউনূসের অ্যাকচুয়ালি উচিত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তো পরবর্তীতে সরকার এই ফ্রিডমগুলো তো দিবে না, দিবেই না। আপনি অন্য জায়গা থেকে, আপনার প্রাইভেট স্ফিয়ারে বা আপনি এইখানে জায়গা থেকে আপনার একাডেমিক ফ্রিডম বলেন, আপনার সিভিল সোসাইটির জায়গা বলেন, এগুলো তো ডেফিনেটলি সংকুচিত হবে। আচ্ছা আচ্ছা। আপনি যে কোনো কিছু বলবেন, এখন তো নতুন নতুন ট্যাগ আবিষ্কার হয়ে গেছে, গুজব ট্যাগ ব্যবহৃত হবে, মব ট্যাগ ব্যবহৃত হবে, তারপর গুপ্ত ট্যাগ ব্যবহৃত হবে। আপনি সামনে দেখবেন যে বিএনপির সাথে বিএনপি সংঘর্ষ হবে, এক পক্ষ অপর পক্ষকে গুপ্ত ট্যাগ দিবে। সিরিয়াসলি? হ্যাঁ, বিএনপির এক পক্ষ অপর পক্ষকে গুপ্ত ট্যাগ দিয়ে সংঘর্ষ জড়াবে। আচ্ছা। তারপর অলরেডি বিএনপির মধ্যে চলতেছে, মানে এটা সাইলেন্টলি চলতেছে যে দুই পক্ষের পাওয়ার রাইভালরি, দুই পক্ষ হচ্ছে পাওয়ার স্ট্রাগলের মধ্যে লিপ্ত আছে। আচ্ছা। তো এক পক্ষ আরেক পক্ষকে বলতেছে এই ও কিন্তু গুপ্ত, ওকে নিস না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এইটা আরো বৃদ্ধি পাবে। এটা তো হচ্ছে এখন বলা বলির পর্যায়ে আছে, মাঠ পর্যায়ে খুব দ্রুত এটা হচ্ছে ভায়োলেন্সের দিকে রূপ নেবে, এরকম আশঙ্কা করার যথেষ্ট কারণ আছে। মানে আমরা আওয়ামী লীগের সময় যেটা দেখতাম, শিবির বলতো। হ্যাঁ, শিবির বইলা আওয়ামী লীগ তো আওয়ামী লীগ কপিটাইছে, হিন্দু কপিটাইছে বিশ্বজিৎকে। হ্যাঁ, অলরেডি বরিশালে একটা ঘটনা দেখলাম যে ধানের শীষে ভোট দিয়ে আসার পর জামাত ট্যাগ দিয়ে হিন্দুকে নির্যাতন করা হয়েছে। আচ্ছা। ভিডিওটা এসেছে। তো এই বিষয়গুলো আরো বাড়তে থাকবে। আপনার আমরা যে বাক স্বাধীনতাটা ইউনূস আমলে পেয়েছি এবং যেই ধরনের এক ধরনের চেক অ্যান্ড ব্যালেন্স ছিল, আপনার জামাত বিএনপিকে শেষ করে দিতে পারে নাই, বিএনপি জামাতকে শেষ করে দিতে পারে নাই, জামাত এনসিপিকে শেষ করে দিতে পারে নাই, এনসিপি বিএনপিকে শেষ করে দিতে পারে নাই, বিএনপি এনসিপিকে শেষ করে দিতে পারে নাই, এনসিপি জামাতকে শেষ করে দিতে পারে নাই। আপনার আমরা শাহবাগের বিরুদ্ধে প্রচুর কথাবার্তা বলেছি, কিন্তু আমরা কোনো শাহবাগী যার খুবই এক্সপ্লিসিট এবং মারাত্মক রকমের ক্রিমিনাল অফেন্স নাই, তাকে আমরা কিছু করতে পারি নাই। এবং মানে স্বাভাবিক, এটা করা উচিত না। মানে সে ফ্যাসিস্ট, ঠিক আছে, বাট মতাদর্শকে কতখানি ক্রিমিনালাইজ করা যায় বা মতাদর্শকে আসলে আপনি আইন দিয়ে লড়তে পারেন কিনা, সেটা ডিফারেন্ট প্রশ্ন। আবার তাদের সাথেও সরকারের অনেক খাতির, কিন্তু যত খাতিরই থাকুক, তারাও সরকারকে দিয়ে আমাদেরকে নির্যাতন করে নিতে পারে নাই, তারাও আমাদেরকে নির্যাতন করতে পারে নাই। আমরা আমাদের জায়গা থেকে কথা বলেছি, তারা তাদের জায়গা থেকে কথা বলেছে, আমরা প্রচুর কেওয়াস করেছি, কিন্তু আলটিমেটলি আমরা সোসাইটিকে শুধুমাত্র ইনফ্লুয়েন্স করার চেষ্টাই করে যেতে পেরেছি। সোসাইটি নিয়েছে কি নেয়নি সেটা ভিন্ন প্রশ্ন, কিন্তু রাষ্ট্রকে ব্যবহার করে আমরা কাউকে দমন করতে পারিনি। ভবিষ্যতে এরকম সুযোগ হবে না, বরঞ্চ ভবিষ্যতে আমি যেটা আশঙ্কা করছি, আমরা দেখব ধরেন ইসলাম বিদ্বেষী কাউকে কেউ যদি কখনো সরকারের জন্য থ্রেট হয়ে ওঠে, তাহলে তার বিরুদ্ধে ইসলামকে লেলিয়ে দেওয়া হবে, ইসলামের আলখেল্লা পরে সরকারের বিরুদ্ধে বিরুদ্ধাচরণকারীদেরকে দমন করা হবে। আবার যে কেউ যখন ইসলামপন্থী কেউ যখন সরকারের বিরোধিতা করবে, তখন শাহবাগী কাউকে লেলিয়ে দেওয়া হবে। আচ্ছা। হ্যাঁ, সেইখানে আপনার সেকুলারিজম, ফেমিনিজম, তারপর লিবারেল ডেমোক্রেসি ইত্যাদি ইত্যাদির আলখেল্লা পরে
তাদেরকে দমন করা হবে। আবার ইসলামের মধ্যে নানান গোত্র তৈরি করা হবে, বা যে গোত্রগুলো আছে সেই গোত্রগুলোকে এক্সপ্লয়েট করা হবে। হ্যাঁ, চরমনাইকে দিয়ে জামাতের বিরুদ্ধে ফতোয়া দেওয়ানো হবে, হেফাজতের আমিরকে দিয়ে জামাতের বিরুদ্ধে ফতোয়া দেওয়া হবে। আবার শাহবাগীর মধ্যে কেউ যদি হচ্ছে মনে করেন, বা সেকুলারদের মধ্যে কেউ যদি হচ্ছে সরকারের বিরোধিতা করে, তাহলে অন্য যে সেকুলার যাদের সাথে তাদের দূরত্ব আছে তাদেরকে দিয়ে ফতোয়া দেওয়ানো হবে। ও প্রকৃত সেকুলার না, আচ্ছা, ও হচ্ছে ইসলামী সেকুলার। মানে এটা তো আওয়ামী লীগ শাসনের চেয়ে মানে আরো অন্যরকম আওয়ামী লীগ বলে তো এগুলো হয়েছে যে শুনেছি না আমরা যে শহীদুল আলম প্রকৃত সেকুলার না, ও ছিল রাজাকার সেকুলার। আচ্ছা, ও বা তার বাবা না দাদা না কি ছেলে ছিল রাজাকার। হ্যাঁ, এই ধরনের ন্যারেটিভ বাজারে আনা হয়েছে। মঞ্জুর আল মাতিন সম্পর্কে বলা হয়েছিল তাকে গোলাম আজমের আত্মীয় বানিয়ে দেওয়া হয়েছিল একদম জুলাই শেষ দিকে। তো এরকম নানান কথা আমরা শুনবো। ইউনুসও হচ্ছিল, ইউনুস কি সুদি ইউনুস মৌলবাদী, আওয়ামী লীগের ন্যারেটিভ। হ্যাঁ, সে সুদি ইউনুস মৌলবাদী। তো এরকম বিষয় আমরা দেখবো, ইন্টারেস্টিং জিনিস। মানে বিভিন্ন সোসাইটাল ফল্ট লাইনগুলো আছে, এগুলোকে ব্যবহার করে সরকারের বিরোধিতাকারীদের বা সরকারের সমালোচনাকারীদেরকে দমন করা হবে। তারপর শুধুমাত্র তাই না, আপনি তারেক রহমানকে গালি দিয়েছেন বা আপনি তারেক রহমানকে বিরোধিতা করেছেন, এইটা তারেক রহমানের আমার মনে হয় না খুব বেশি একটা সমস্যার কারণ, বা এটা নিয়ে তারেক রহমান খুব বেশি উদ্বিগ্ন হবে। কিন্তু বহুদিন ধরে আপনার সাথে মনে করেন আপনার ভার্সিটির এক বড় ভাইয়ের সমস্যা। কারণ কি, আপনি ফার্স্ট ইয়ারে থাকতে তাকে একদিন সালাম দেন নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো একদিন মনে করেন একটা স্ট্যাটাস দিয়েছেন আপনি তারেক রহমানকে, যেটাকে তারা বলে কটাক্ষ, সেই কটাক্ষ করে ওই যে আপনি সালাম দেন নাই, ওটা বদলা সে নেবে, ওটার স্ক্রিনশট নিয়ে আপনার নামে মামলা কইরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওই ধরেন বা আপনার চাচার কোনো ছেলে নাই, মেয়ে আছে, আবার তাদের অনেক বিশাল বড় জমি আছে। তো ওই জমিটার প্রতি আপনার একটু ভালোবাসা, প্রেম মহব্বত আছে। তো আপনি খোঁজ করবেন যে চাচার যে মেয়ে, চাচা তো হার্টের রোগী, কিছুদিন পর মারা যাবে, সেই মেয়েটাকে একটু ছাত্রী সংস্থা ট্যাগ দেওয়া যায় কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওই ট্যাগটা আপনি কিন্তু দিবেন না অন্য কোনো কারণে, বা সে আসলে ছাত্রী সংস্থা করে, বা ছাত্রী সংস্থা করা কোনো অপরাধ কোনো কিছু, বা এটা তারেক রহমানও জানে না, এটা বিএনপি দল হিসেবেও এটা ব্যাপারে অবগত না, বা সেটাকে সাপোর্ট করতেছে না। কিন্তু সে এমন একটা পরিবেশ তৈরি করে রাখবে, বা সিস্টেমটাকে এখানে এমন হবে যে ওই রকম একটা ট্যাগ দিয়ে একটা জমি দখল করাই যাবে। এইরকম বিষয়গুলো হতে থাকবে। এটা কতখানি বিএনপি হাইকমান্ড কন্ট্রোল করতে পারবে বা কন্ট্রোল করা সম্ভব, সেটা আমরা নিশ্চিত না, দেখতে হবে। কিন্তু এরকম ঘটনা বিচ্ছিন্নভাবে হলেও অন্তত কিছু ঘটবে। তো তখন আমরা প্রতিবার এরকম ঘটনা যখনই ঘটবে, আমরা প্রতিবারই আমরা ইউনুস শাসনের কথা মনে করব, এবং আমরা বুঝতে পারবো যে আমরা কি হারিয়েছি। আচ্ছা আচ্ছা। এবং ইউনুসের আমলে যারা তাদের নানান গোষ্ঠীগত কায়েমি স্বার্থের কারণে ইউনুসের অযৌক্তিক বিরোধিতা করেছে, সরকারকে বিপদে ফেলতে হেন কোনো চক্রান্ত নাই যেটা করে নাই, তারা অচিরেই সেই সকল সমস্যার সম্মুখীন হবে। রিসেন্ট একটা ঘটনা বলি, 2025 সালের ফেব্রুয়ারিতে সারা পৃথিবীতেই ক্রাইম আছে। সেই ক্রাইমের মধ্যে একটা ক্রাইম হচ্ছে রেপ। একটা রেপও হওয়া উচিত না, রেপ খুবই ভয়াবহ অপরাধ, কিন্তু তারপরও পৃথিবীতে এমন কোনো দেশ নাই যে দেশে রেপ হয় না। 2025 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশকে রেপের রাজ্য বলা হলো। এমন ভাবে একটা ন্যারেটিভ পোর্ট্রে করা হলো, একটা ন্যারেটিভ সামনে আনা হলো যে বাংলাদেশ হুট করে ধর্ষণ দিয়ে ছেয়ে গেছে। চলন্ত বাসে ধর্ষণের গুজব ছড়ানো হলো। যে ভুক্তভোগী, সেই ভুক্তভোগী মিডিয়াতে সাক্ষাৎকার দিয়ে বললো যে এগুলো গুজব ছড়িয়ে বাংলাদেশের বাস্তবতায় তাকে বিব্রত করা হচ্ছে। কিন্তু তারপরও এই ধর্ষণ ব্যবসায়ীদের এটা থামলো না, তারা বলেই গেল যে চলন্ত বাসে নাকি ধর্ষণ হয়েছে এবং দেশ নাকি ধর্ষণের দেশে পরিণত হয়েছে। খেয়াল করে দেখেন, গতকালকে আমরা শুনতে পারলাম যে নোয়াখালীর হাতিয়াতে একজন মহিলা, উনি ক্যামেরার সামনে এসে দাবি করলেন যে তাকে শাপলাকলিতে ভোট দেওয়ার কারণে ধর্ষণ করা হয়েছে। তখন ফ্যাক্ট চেক শুরু হলো, এই দাবিটা আসলে সত্য কিনা, কতখানি সত্য, কি হয়েছে, ধর্ষণ হলেও কতখানি হয়েছে, ধর্ষণের সংজ্ঞা কি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।
ইউনূসকে নিয়ে যারা চক্রান্ত করেছে, যারা দেশে অস্থিতিশীলতা তৈরি করতে চেয়েছে, ইউনূসের বিরুদ্ধে খেয়ে না খেয়ে ষড়যন্ত্র করেছে, সেই রকম ষড়যন্ত্রে তাদেরকে পড়তে হবে না, কারণ তাদের বিরুদ্ধে অনেক ক্ষেত্রে মিথ্যা অভিযোগ আনার দরকারই হবে না। আচ্ছা সত্য অভিযোগ করার মতন যথেষ্ট মাল মশলা ওখানে থাকবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আপনার ধর্ষণ হচ্ছে, এটা কি ইউনূস করাচ্ছে, ইউনূসের দল করাচ্ছে, ইউনূসের সমর্থকরা করছে? No, no, no. আমরা এটা কি গ্যারান্টি ছিল যে ইউনূসের আমলে আওয়ামী লীগ ধর্ষণ করে সেগুলো করে নাই? আর এইগুলোকে তালিকা কি করছে, যে সংস্থাগুলো তালিকা করছে, সেই সংস্থাগুলোর পলিটিক্যাল আইডেন্টিটি কি, আইডিওলজি কি, মোটিভ কি? হুম, কিন্তু সেগুলোকে কেন্দ্র করে রাস্তায় চুরি ডাকাতি বেড়েছে, আগেই তো ভালো ছিলাম, এই ধরনের ন্যারেটিভ আনা হচ্ছে। চুরি ডাকাতি বাড়ছে, ইউনূসের লোকরা কিন্তু করছে না, ইউনূসের দল করতেছে না, কিন্তু দোষ হয়েছে ইউনূসের। আইন শৃঙ্খলা সরকার নিয়ন্ত্রণ করতে পারতেছে না। সামনে দেখেন কি হবে, আপনি সরকার, নতুন একটা সরকার ক্ষমতা আসার সাথে সাথে চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে, তো তখন কি হবে? হুম, এই যে ন্যারেটিভ গুলো, যারা ইউনূসকে প্রতিটা পদে পদে মানে পারিবারিক দ্বন্দ্বে গ্যাঞ্জাম, একটা ঝামেলা হয়েছে, ওইখান থেকে আপনার পারিবারিক দ্বন্দ্বে আপনার হলো কেউ মারা গেছে, কেউ হতাহত হয়েছে, বা একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করছে, সেইটাকে সাম্প্রদায়িক, সেইটাকে রাজনৈতিক বিভিন্ন রূপ দিয়ে ইউনূসকে বিব্রত করা হয়েছে। দেখেন এটা পরিণতি কি হয় এখন। এই টেকনিক তো অন্যরা এখন তুলে নিবে, হুম, তারা অ্যাডপ্ট করবে, কারণ আপনি যখন বোতল থেকে যখন একবার জিন বাইর হয়ে যায়, সেটাকে তো বোতলের ফেরত আনা সম্ভব না। হুম, হুম। তো এনিওয়েজ, সব মিলায় আমি মনে করি ইতিহাস ইউনূসের প্রতি খুবই সদয় হবে, খুবই সদয় হবে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনার অনেক গুরুত্বপূর্ণ আলাপ আমাদের নতুন বাংলাদেশের জন্য খুবই ফলদায়ক হবে বলে আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ। ধন্যবাদ।